ওই আমার গিটহাবের হাতে করি। বাট ওই টাইমে আমিও বিগিনার হিসাবে, যেহেতু সেলফ লার্নার সেলফ থট, তখন আমি হচ্ছে যে মানে ভার্সিটি টার্সিটি কিছুই না। আহ, তো মানে ভর্তি হয় নাই তখন সিএসসি তে, আরো আরো জুনিয়র ছিলাম, আরো ছোট ছিলাম। তো তখন হচ্ছে যে এই লার্নিং এর ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছিল, যে আমি আসলে খুব বেশি পেইন ফিল করছি, যে আচ্ছা ঠিক আছে, ভাইয়া দেখাচ্ছে, যখন ভাইয়া দেখালে আমি পারতেছি, কিন্তু আমি যখন নিজের করতে যাচ্ছি তখন হচ্ছে যে পেইন ফেস করতেছি। তো এটা রিজনটা কি? ওই জায়গাটা থেকে আমি হচ্ছে যে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে গিয়ে একটু সেলফ লার্নিং করি এবং একটু ডিপে যাওয়ার চেষ্টা করি। ওই জায়গাটা থেকে আমি কিছু ফাইন্ডিংস করছি, যেটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব, অ্যান্ড হোপফুলি আপনাদের এটা হচ্ছে লং রানে কাজে দিবে। ফার্স্ট একদম প্রথম যে ফাইন্ডিংটা আমার ছিল, সেটা হচ্ছে যে গিটহাব ইজ এ গুড থিং। প্রোগ্রামিং হিরো কোর্সে হচ্ছে যে আমাদের অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করার জন্য বা আমাদের ওভারঅল প্রোগ্রেসটাকে ট্র্যাক রাখার Recording জন্য in আমরা progress. গিটহাবে হচ্ছে যে কোডটা পুশ করি ঠিকই। বাট আমাদের ইনিশিয়ালি আমাদের শুধু গিট মানে গিট, গিটহাব এবং গিট ব্যাশ, তিনটা কিন্তু আলাদা আলাদা জিনিস। এই তিনটা জিনিসের মধ্যে আমাদের হচ্ছে গিয়ে ডিস্টিংশনটা একটু ধরতে কষ্ট হয়ে যায় ইনিশিয়ালি, যে আমি হচ্ছে যে কোনটা কিসের জন্য ইউজ হচ্ছে বা কেন করছি। আমাদের কাছে মনে হয় যে গিট, আমরা টু সাম এক্সটেন্ট আমরা স্টুডেন্ট থাকা অবস্থায় আমাদের কাছে হচ্ছে যে গিট এবং গিটহাবটা একই জিনিস মনে হয়, মনে হয় যে দুইটা জিনিসই সেম। বাট আসলে কিন্তু দুইটা জিনিস সেম না। এখানে খুব বড় একটা ডিস্টিংশন আছে। সেটা হচ্ছে নর্মাল গিট, শুধু গিট যেটা, সেটা হচ্ছে একটা ওপেন সোর্স ভার্সন কন্ট্রোল সিস্টেম। তো ভার্সন কন্ট্রোল সিস্টেম বলতে আমরা আসলে কি বুঝি? ভার্সন কন্ট্রোল সিস্টেম আমরা বুঝি কি, যে সাপোজ আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটা কোড করলাম, সারাদিন কোড করলাম, পরের দিন সকালবেলা, রাতে ঘুমাই গেলাম, পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার কাছে মনে হলো যে আচ্ছা, আমি গতকালকে যে কোডটা করছিলাম সেই কোডটা তো ভালো, ঠিকঠাক ভাবে কাজ করতেছি, কিন্তু আমি এখানে কিছুটা চেঞ্জ আনতে চাই। প্রোগ্রামিং কমিউনিটিতে খুব কমন একটা মিম দেখবেন কি, যে ইফ ইট ওয়ার্কস ডোন্ট টাচ ইট। যদি এটা ঠিকঠাক ভাবে কাজ করে তাহলে এটা ধরার দরকার নেই, ভাই কাজ তো করতেছে। কিন্তু আপনার খায়েশ হলো যে না, আহ আমি এটার একটু নাড়াচাড়া দিয়ে দেখবো, আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখতে চাই যে আমি জিনিসটা এইভাবে না করে যদি এইভাবে করি তাহলে কেমন হবে। তখন আপনি কি চিন্তা করলেন, যে আচ্ছা ঠিক আছে, আমি এই প্রোগ্রামটা যেহেতু এখন ঠিকঠাক ভাবে রান করতেছে, আমি ম্যানুয়ালি এইটাকে একটা কপি বানাই আমার লোকাল মেশিনের মধ্যে। আমি এই এই ফাইলটা, মনে করেন আমি হচ্ছে গিয়ে একটা, সাপোজ একটা ই কমার্স অ্যাপ্লিকেশন বানাচ্ছি, সো আমি এটার এই ফাইলটার নাম দিলাম ই কমার্স ভার্সন 1। আরেকটা এই সেম এক্সাক্ট অ্যাপ্লিকেশনের আরেকটা কপি বানালাম, উইন্ডোজে কন্ট্রোল C চেপে কন্ট্রোল V চাপ দিলাম, কপি পেস্ট হয়ে গেল, এবং আমি ওটাকে নাম দিলাম ই কমার্স ভার্সন 2। এই যে আপনি এবার তারপরে হচ্ছে যে আপনি সেই ভার্সন 2 তে কাজ করা শুরু করলেন, তাহলে যেটা হবে যে আপনার কাছে কিন্তু একটা ব্যাকআপ আছে, যে ভার্সন 2 তে যদি আমি হচ্ছে গিয়ে অ্যাটম বোম্ব মাইরে দিই, ভার্সন 1 আমার কাছে সলিড ভাবে এখনো আছে, ওইটা নষ্ট হওয়ার আমার কোনো সুযোগ নাই। এই যে আপনি একটা ভার্সন কন্ট্রোল করতেছেন, আচ্ছা ভার্সন 1 ভার্সন 2 ম্যানুয়ালি যে আপনি কপি পেস্ট করে করতেছেন, গিটে কাইন্ড অফ সিমিলার একটা কাহিনী ঘটে। আপনি যখন একটা গিট রিপোজিটরি ইনিশিয়ালাইজ করেন, আমরা যখন গিট ইনিট দেই, তখন আমাদের লোকাল মেশিনে একটা গিট রিপোজিটরি ইনিশিয়ালাইজ হয়। এবং আমরা যখন গিট কমিট করি, এই গিট অ্যাড মানে হচ্ছে আমার বর্তমান কারেন্ট অ্যাপ্লিকেশনের যে স্ন্যাপশট তুমি নিয়ে রাখো। আমরা গিট অ্যাড যখন করি, আমাদের পুরো অ্যাপ্লিকেশনের যে ফাইলগুলো আছে সেগুলোর একটা স্ন্যাপশট স্ট্যাশ হয়ে যায়। স্ট্যাশ হয়ে যাওয়া মানে একটা জায়গার মধ্যে, ওটা স্ট্যাশ এখন আপাতত ডিপলি না বুঝলেও চলবে, বাট কোনো একটা জায়গার মধ্যে যে স্টোর হয়। এবং আমি যখন সেটাকে গিট কমিট করে দিই, তখন সেটা সেটা হচ্ছে যে কমিট হয়ে যায়, এবং সেটা আমার একটা ভার্সন হিসাবে সেট হয়ে থাকে। খেয়াল করে দেখবেন, যখন আপনি গিটহাবে আপনি কোনো রিপোজিটরির মধ্যে ঢুকবেন, তখন দেখবেন গিটহাব রিপোজিটরির একদম কর্নারে একটা 8 ডিজিট বা 7 ডিজিটের একটা র্যান্ডম নাম্বার থাকে, A678 সামথিং থাকে, যেটাকে আমরা বলি কি কমিট হ্যাশ। ওই কমিট হ্যাশটাই মূলত আপনার ওই ভার্সনের স্পেসিফিক একটা স্ন্যাপশট। এবং এই যে আমরা যে গিটের যে কাজটা করতেছি, এইটা টোটালি গিটহাবের, গিটহাব ইন্ডিপেন্ডেন্ট। এটা আমাদের লোকাল মেশিনে ঘটতেছে, যতক্ষণ পর্যন্ত আমরা অরিজিনে পুশ না করতেছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই জিনিসটা আমাদের লোকাল মেশিনে থাকে। এবং এই কাজটা কে করে? গিট করে। ওই যে আমাদের কোর্সের শুরুর দিকে আমরা হচ্ছে গিয়ে গিট ইনস্টল দিছিলাম, ওই কাজটুকু গিট পর্যন্ত করে। তো ভালো কথা, আমি হচ্ছে যে আমার অ্যাপ্লিকেশনের ভার্সন মেনটেন করতেছি, বাই এনি চান্স যদি আমার কোনোটা ব্রেক করে আমি আবার ফিরে যেতে পারবো, সেই ব্যাকআপটা আমার কাছে এখন আছে। কিন্তু আমি আমার একজন ফেলো ডেভেলপারের সাথে এটাকে একটা
কো ওয়ার্কিং একটা স্পেসের মধ্যে নিয়ে এসে আমি চাচ্ছি যে তার সাথে আমি এটা একটা কোলাবোরেটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি করতে। সো আপনি একটু চিন্তা করেন, মনে করেন আপনি হচ্ছে যে এটা বিয়ে বাড়িতে গেছেন, বিয়ে বাড়িতে যাওয়ার পরে মনে করেন আপনার হচ্ছে গিয়ে আইফোন আছে বা ডিএসএলআর আছে, আপনি খুব ছবি তুললেন। খুব ছবি তোলার পরে ছবিটা কোথায় আছে? এখন ছবিটা এখন আছে আপনার লোকাল ওই ক্যামেরার মধ্যে বা আইফোনের মধ্যে। এখন মনে করেন বিয়ে বাড়ি, বাংলাদেশের বিয়ে বাড়ি তো মাসাল্লাহ, মানে বাসা থেকে মানে বিয়ে বাড়ি থেকে পাড়া দিতে না দিতে সবাই ছবি চাওয়া শুরু করে দেয়, এই ছবি দে ছবি দে ছবি দে। আপনি কি করলেন? আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে ভাই, আমি ছবিগুলো দিচ্ছি, কিন্তু ইন্ডিভিজুয়ালি তো আর ধরে ধরে সবাইকে ছবি দেওয়া পসিবল না। আমি এক কাজ করি, আমি সবগুলো ছবি গুগল ড্রাইভে রাখি, গুগল ড্রাইভে আপলোড দিয়ে দেই, এবং সেই গুগল ড্রাইভের লিঙ্কটা সবার সাথে শেয়ার করে দেই। গিটহাব হচ্ছে গিটের গুগল ড্রাইভ। আপনি যে এই যে লোকাল মেশিনের মধ্যে যে একটা গিট রিপোজিটরি ইনিশিয়ালাইজ করলেন, সেইটা আপনি ক্লাউডে রাখতেছেন। গিটহাবটা হচ্ছে একটা ক্লাউড সলিউশন। গিটহাব আর গিট কিন্তু সেম জিনিস না। গিট হচ্ছে আপনার ওই রিপোজিটরিটা, ইন্ডিভিজুয়াল যে স্ন্যাপশট নিচ্ছেন আপনি, ওই কাজটুকু হচ্ছে গিট। এবং এই যে প্রত্যেকটা স্ন্যাপশট আপনি হচ্ছে গিয়া কোথাও একটা ক্লাউডের মধ্যে হোস্ট করতেছেন, যার মাধ্যমে আপনি এটা আপনার ডেভেলপারের সাথে শেয়ার করতে পারবেন। এই গিটহাব দিয়ে আর অনেক কাজ করা যায়। গিটহাব দিয়ে সিআইসিডি পাইপলাইন নামে একটা জিনিস আছে, যে আপনি হচ্ছে যে আপনারা এটা মানে ম্যানুয়ালি করেন নাই, কিন্তু ইস কাইন্ড অফ মানে অটোমেটিক হয়ে গেছে। ভার্সেলে যদি কখনো আপনি হচ্ছে গিয়ে কোনো গিটহাব রিপোজিটরি ডিপ্লয় দিয়ে থেকে থাকেন, যেটা আই থিঙ্ক সবাই দিছেন এখানে, দেখবেন যে আপনি গিটহাবে কোড পুশ করার সাথে সাথে কি হচ্ছে, ভার্সেলে কিন্তু একটা লেটেস্ট ডিপ্লয় চলে যাচ্ছে অটোমেটিক। ওই গিটহাব দিয়ে এই কাজগুলো করা যায়, একটা সিআইসিডি পাইপলাইন ইমপ্লিমেন্ট করে অটোমেটিক ডিপ্লয়মেন্টের কাজগুলো করা যায়। কেন? কারণ আপনার কোডটা তো এখন ক্লাউডের মধ্যে আছে। ও তো আর আপনার লোকাল মেশিনে কি হচ্ছে না হচ্ছে দেখার সময় না। আপনি লোকাল মেশিন অফ করে দিলেন, যদি হচ্ছে যে গিট থেকে মানে কোনো লোকাল নেটওয়ার্কের মধ্যে যদি এটাকে অ্যাক্সেস করতে চান, তাহলে লোকাল মেশিন অফ করে দিলে ওটাও চলে যাবে। কিন্তু যেহেতু কোডটা আপনার গিট হাবে আছে, এটা একটা ক্লাউডের মধ্যে আছে, সেই ক্ষেত্রে অন্যান্য ডেভেলপাররা তো এটা অ্যাক্সেস করতে পারছেই পারছে। সেই সাথে এই যে ক্লাউড হোস্টিং, যে মনে করেন আমাদের এডাব্লিউএস আছে, ভার্সেল আছে, অন্য যে জিনিসগুলো আছে, সেগুলো কিন্তু এখান থেকে কোডটা কনজিউম করতে পারতেছে। সো এই হচ্ছে দুইটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা দুইটা টপিক, গিট এবং গিটহাব। হোপফুলি এই জিনিসটা এই পর্যন্ত সবার কাছে এখন ক্লিয়ার। তো আহ যদি ক্লিয়ার থাকে, আমরা হচ্ছে গিয়া চ্যাটে একটু কমিউনিকেট করার চেষ্টা করি। কারণ হচ্ছে যে আমরা যদি একটু কমিউনিকেট না করি, জিনিসটা একটু রোবোটিক লাগবে। তো আপনারা এইটুকু আমাকে একটু চ্যাটে জানান যে এই সোফার আমাদের গিট এবং গিটহাবের জিনিসটা ক্লিয়ার কিনা। আমি এটাকে একটু অফ করে দেই, হোস্ট অ্যান্ড কো হোস্ট করে দিই, যাতে আমরা হচ্ছে যে চ্যাটে আমরা জানো একটু কমিউনিকেট করতে পারি সবার সাথে। আচ্ছা, হ্যাঁ মেসেজ আসছে, ক্লিয়ার, ওকে, অল গুড, ওকে। সো এখন কথা হচ্ছে যে ওকে ভাই, আমার যখন আমি আমার লোকাল মেশিনে কোড করতেছি, যখন আমার লোকাল ইনভায়রনমেন্টে কোড আছে, এখন কিন্তু আমাদের জন্য জিনিসটা বোঝা খুবই ইজি, যে আমরা কেন হচ্ছে যে গিটহাবে পুশ করি। বাট দ্য থিং ইজ যে আমি যখন আমার লোকাল মেশিনে কাজ করি, তখন তো আমার কোড আমার মেশিনে আসেই। কিন্তু গিটহাব যেহেতু একটা ক্লাউড সিস্টেম, সেখানে তো আরো কিছু এক্সট্রা অপশনস বা এক্সট্রা স্টেপস চলে আসে আমার, যখন আমি এটার সাথে কাজ করতে চাই। কি স্টেপস? এই যে আমরা হচ্ছে যে কোড করার পরে, গিট অ্যাড গিট কমিট করার পরে আমরা একটা কাজ করি, গিট পুশ করি। গিট পুশটা মূলত হচ্ছে আমার যে লোকাল রিপোজিটরির মধ্যে কোডগুলো আছে, এগুলোকে তুমি সবগুলো প্যাকেট করে ওই ক্লাউডের মধ্যে পাঠায় দাও, বা আপলোডের কাজটা আমরা মূলত হচ্ছে গিয়ে গিট পুশ দিয়ে করি। আমরা যে গিট পুশ কমান্ডটা ইউজ করি, এই গিট পুশ কমান্ডটা ইউজ করার মেইন রিজন হচ্ছে ওই ক্লাউডে হচ্ছে যে অ্যাড করে দেওয়া। এখন কথা হচ্ছে যে ওকে ভাই, আমি হচ্ছে যে গিট পুশ করতে চাচ্ছি বা যা করতে চাচ্ছি, এটা তো একটা ডেস্টিনেশনে যেতে হবে, রাইট? আমি কোথায় পাঠাবো? আমি যখন কোনো একটা আহ, আবার বিয়ের ছবি উদাহরণ যদি দেই, যে বিয়ের ছবি যখন আমি আপলোড করতে চাই, তখন কি করি? আমি আমি গুগল ড্রাইভে যাই। গুগল ড্রাইভে যে হচ্ছে যে একটা ফোল্ডার ক্রিয়েট করি এবং সেই ফোল্ডারের মধ্যে পুশ করি, রাইট? সো আমার এই যে লোকাল মেশিনের মধ্যে থেকে আমি ক্লাউডের মধ্যে হচ্ছে কোডটা দিতে যাচ্ছি, সেটার তো একটা ডেস্টিনেশন লাগবে। এবং এই যে ডেস্টিনেশন, এই ডেস্টিনেশনটাকে আমরা মূলত বলি অরিজিন। আমরা হচ্ছে গিয়া একটা কাজ করি যে অরিজিনের মধ্যে হচ্ছে গিয়া পুশ করার কথা বলি। এইটাকে আমরা মূলত বলি অরিজিন, যে অরিজিনের সাথে সিঙ্ক করা আছে কিনা। এবং এই কাজটা করার জন্য আমরা হচ্ছে গিয়া গিট পুশ করে থাকি। গিট পুশ করলে যেটা হবে, যে আমরা হচ্ছে গিয়া জিনিসটাকে আমরা ক্লাউডে দিয়ে দিতে পারবো। সো এই পর্যন্ত আমাদের হচ্ছে যে খেজুরা গল্প। খেজুরা গল্প যদি আমরা এই পর্যন্ত যদি ক্লিয়ার থাকি, আমরা হচ্ছে গিয়া ছোট করে একটা জিনিস এখন দেখে ফেলবো।
হোপফুলি এখন এই জিনিসগুলা এতদিন হয়তো বা আমরা কিছুটা না বুঝে করতাম, বা আমরা হচ্ছে যে স্টেপ গুলা মনে হতো মুখস্থ টাইপের করে করতাম, বাট আমরা হচ্ছে যে এখন এই পার্টটুকু এখন আমাদের ক্লিয়ার থাকা উচিত। মনে করেন আমি একটা রিপোজিটরি খুললাম যে টেস্ট B9 দিয়ে দিলাম ব্যাচ 9 এর জন্য। আমি এটা পাবলিক রিপোজিটরি খুলি, আমরা হচ্ছে গিয়ে একটু এই জিনিসগুলো নিয়ে একটু ডিসকাস করে ফেলি। এই যে, সো এই পার্টগুলো আমাদের এখন একটু বোঝা দরকার, যেহেতু আমরা এখন আর ওই বেবি ডেভেলপার নাই। অ্যান্ড হোপফুলি আমাদের এই জিনিসগুলো এখন খুব ইজি থাকার কথা, ইজিলি আমাদের বোঝার কথা, কারণ আমরা এতক্ষণ যা ডিসকাস করছি যেহেতু সবাই চ্যাটে বললেন যে ক্লিয়ার, সো ইট মিনস আমাদের এই কনসেপ্টগুলো এখন ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। সো কয়েকটা জিনিস আমরা হচ্ছে যে একটু গো থ্রু করার চেষ্টা করি। গিট ইনিট যখন আমি করছি, সেটা আমার লোকাল মেশিনের মধ্যে একটা হচ্ছে যে ফাইল ক্রিয়েট করতেছে গিটের জন্য, গিট রিপোর্ট তৈরি করতেছে। এইখানে বলতে পারেন যে ভাই আমরা এই ইকো রিডমি এই কমান্ডটা কেন দেই না। ইকো একটা ফাইল দিয়ে তারপরে readme.md এই লাইনের কাজটা হচ্ছে গিটহাব ধরে নিচ্ছে যে আপনি একটা ফাঁকা ফোল্ডারের মধ্যে, আচ্ছা আমরা যদি অ্যানোটেশনটা একটু অফ করে দেই তাহলে মনে হয় জিনিসটা ভালো হবে না। অ্যানোটেশনের এই জিনিসটা, আচ্ছা ডিসেবল করে দিছি। আচ্ছা অ্যানোটেশনটা কি ক্লিয়ার করা যাবে? ক্লিয়ার ইরেজার দিয়ে আমি একটু মুছে দিই। আচ্ছা ঠিক আছে, মনের ভুলে হয়ে যায়, ভয় পাওয়ার কিছু নেই, এগুলা হবেই। কেউ যদি মিস্টেকেনলি ফোনের উপরে টিপ করে দিয়ে থাকেন, ভয় পাওয়ার কিছু নাই আর কি। যাই হোক, সো ইকো টেস্ট রিডমি.md এই পার্টটুকু হচ্ছে আপনি ও ধরে নিচ্ছে আপনি একটা এমটি ফোল্ডারের মধ্যে হচ্ছে গিয়া গিটহাব রিপোর্টটা ইনিশিয়ালাইজ করতেছেন, এবং এই কারণেও বলতেছে যে তুমি রিডমি.md নামে একটা ফাইল তৈরি করে নাও। বাট আমরা তো সাধারণত এমটি ফোল্ডারে করি না, অলরেডি আমাদের এখানে রিয়াক্টের বা ব্যাকএন্ডের কোনো কোড থাকে। সো আমরা সরাসরি গিট ইনিট দিয়ে শুরু করি, এবং এই গিট ইনিটের জিনিসটাই মূলত হচ্ছে কি আমার এই যে যেই রিপোজিটরিটা, সেই রিপোজিটরিটাকে হোল্ড করে। এবং গিট অ্যাড এর পরে আমরা হচ্ছে গিয়ে readme.md দেই না, গিট অ্যাড এর পরে আমরা ডট দেই। ডট মিনস হচ্ছে তোমার এইখানে আল্লাহ দুনিয়া এখানে এই ফোল্ডারের আন্ডারে যা আছে সব কিছু তুমি হচ্ছে যে পুশ করে দাও। তারপরে কি করি, গিট কমিট করি, গিট কমিটের পরে একটা কমিটের একটা স্পেসিফিক একটা মেসেজ দিতে হয় যে ভাই তুমি হচ্ছে গিয়ে এই মেসেজের আন্ডারে তুমি জিনিসটাকে অ্যাড করো। অ্যান্ড আমরা হচ্ছে যে এই পর্যন্ত যে কাজটা করি সেটা আমাদের লোকাল যেই গিট আছে সেটার মধ্যে স্ট্যাশ হয়ে থাকে। লাস্টলি আমরা হচ্ছে গিয়ে এই যে শেষের তিনটা যে স্টেপ আছে, এই শেষের তিনটা স্টেপ হচ্ছে স্পেসিফিক টু গিট হাব, আমরা গিট হাবের জন্য এই তিনটা কমান্ড দিয়ে থাকি। গিট ব্রাঞ্চ ড্যাশ এম মেইন হচ্ছে আমরা আগে যখন কোনো একটা গিটহাব রিপোজিটরি এমনি বাই ডিফল্ট যখন আপনি গিট ইনিট করবেন, ওইখানে মাস্টার নামে একটা ব্রাঞ্চ থাকে। মাস্টার ব্রাঞ্চ মানে হচ্ছে এটা একদম আপনার ফাইলের রুট, একদম মেইন ব্রাঞ্চ। এখানে হচ্ছে যে ব্রাঞ্চিং করা যায়, বিভিন্ন টাইপের ব্রাঞ্চ বানানো যায়। সো আগে আগেকার আমলের সময়ে হচ্ছে যে গিটহাব এটা মাস্টারই রাখতো, বাট ফর সাম রিজনস বিহাইন্ড দ্য সিন ওরা কিছু একটা করছে, জানি না, যা করছে করছে। এই কনভেনশনটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন হচ্ছে যে মেইন হিসাবে রাখে, মেইন ব্রাঞ্চ হিসাবে রাখে। ওই মেইন ব্রাঞ্চটা, মাস্টার ব্রাঞ্চটাকে চেঞ্জ করে রিনেম করে মেইন করার জন্য জাস্ট এই কমান্ডটা দেওয়া। এই কমান্ডটা না দিয়ে যদি আপনি রিমোট অ্যাডও করে দেন সমস্যা নেই, বাট রেকমেন্ডেশন হচ্ছে যে এই মেইন দিয়ে জিনিসটাকে অ্যাড করা। এই পার্টটা আমরা এবারে বোঝার চেষ্টা করি। আমি যেটা বলতেছিলাম যে আমাদের যে আমরা কোথাও একটা আপলোড দিতে চাচ্ছি, আমাদের কোডগুলো কোথাও একটা রাখতে চাচ্ছি, সেইটার জন্য আমাদের মূলত কি করতে হবে, সেটার জন্য আমাদের একটা অরিজিন বা একটা ডেস্টিনেশন বলে দিতে হবে যে ভাই তুমি এই জায়গায় কোডটাকে রাখো। So, এই যে আমরা রিপো তৈরি করলাম এই যে টেস্ট B9, এখানে খেয়াল করে দেখেন আমার এই ইন্ডিভিজুয়াল রিপোর জন্য ইউনিক ইউআরএলটা হচ্ছে প্রথমে github.com, তারপরে আমার ইউজার নেম, তারপরে টেস্ট B9। তার মানে এই জায়গাটার মধ্যে আমি ওই জিনিসটাকে পুশ দিব। এন্ড এই যে রিমোট অ্যাড অরিজিন মানে হচ্ছে তুমি রিমোট কোনো একটা ক্লাউডের মধ্যে অরিজিন নামে যেই ডেস্টিনেশনটা আছে সেইটাকে অ্যাড করে দাও। এই হচ্ছে এখানকার মশলাটা। এন্ড গিট পুশ, গিট পুশ তো আমরা অলরেডি জানি যে আমরা যখন কোনো একটা ক্লাউডে কোনো একটা কিছুতে পুশ করতে যাই তখন আমরা গিট পুশ ইউজ করি। বাট আমরা যখন হচ্ছে যে -u origin main এই জিনিসটা আমাদের কেন দেওয়া লাগে? -u origin main মানে হচ্ছে আমি আমার যে ক্লাউডের মধ্যে যে রিপোর্টটা ক্রিয়েট করলাম সেটার মধ্যে আমি মেইন নামে একটা ব্রাঞ্চ তৈরি করতে যাই। আমরা যখন কোনো একটা গিটহাব না, যখন আমরা কোনো গিট রিপোজিটরি ইনিট করি তখন বাই ডিফল্ট সে একটা ব্রাঞ্চ তৈরি করে মেইন নামে, কিন্তু সেটা আমাদের এই ক্লাউডের মধ্যে থাকে না। সেটা কোথায় চলে যায়?
সেটা মানে কোনো অস্তিত্বই থাকে না। ড্যাশ ইউ অরিজিন মেন মানে সেট আপস্ট্রিম। সেট আপস্ট্রিম নামে একটা কমান্ড আছে, ড্যাশ ড্যাশ সেট ড্যাশ আপস্ট্রিম, সেইটার শর্ট ফর্ম হচ্ছে ড্যাশ ইউ। সেট আপস্ট্রিম মানে হচ্ছে তুমি আমার এই যে রিপোজিটরিটা আমি যেটা পুশ করতে যাচ্ছি, সেটা তুমি ক্লাউডে একটা ব্রাঞ্চ তৈরি করো, সেই ব্রাঞ্চের নাম দাও মেন, এবং সেটার মধ্যে পুশ করো। এই হচ্ছে আমাদের এই ব্রাঞ্চিং এর সিস্টেমটা, এবং হচ্ছে যে গিটহাবে হচ্ছে যে এইভাবে আমরা হচ্ছে গিয়ে এই কমান্ড গুলোর মিনিং হচ্ছে এটা। সো হোপফুলি এই পর্যন্ত আমরা সবাই কনফিডেন্ট যে এখন আমাদের আসলে আমরা মুখস্থ বিদ্যা কিছু না, কোনটা কি কারণে হচ্ছে, কিভাবে করতেছি, কেন করতেছি, সেই জিনিসটা এই পর্যন্ত ক্লিয়ার থাকা দরকার। কারণ আলটিমেটলি যদি আপনাদের ফান্ডামেন্টালস যদি আপনারা হচ্ছে গিয়ে ভালো করতে চান, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো লাগবে। চ্যাটে আমাকে একটু জানাই ফেলেন যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আমি আপনাদের সাথে হচ্ছে যে এই ফাঁকে একটা সিক্রেট একটা রিপো শেয়ার করি, যেটা আসলে এখন কেউ দেখতেছে না, বাট আমরা হচ্ছে যে এটার উপরে কাজ করতেছি। আচ্ছা, এটা রিয়েল আর কি ডেভেলপমেন্টের একটা জিনিস দেখাই। এইগুলো হচ্ছে প্রাইভেট, মানে আমরা লেভেল 2 এর জন্য অলরেডি এগুলো ডেভেলপমেন্টের মধ্যে ইউজ করতেছি কোর্সের কন্টেন্ট হিসাবে। আর আপনাদের সাথে শেয়ার করি, সমস্যা নেই, ওরকম অতটা ইয়ে না আর কি, অতটা ক্লাসিফাইড না। আমি যদি একটু নোটিফিকেশনটা অফ করে দিই। আচ্ছা, হেলথ কেয়ার ক্লায়েন্টে যাওয়া যাইতে পারে, বা লস্ট অ্যান্ড ফাউন্ড ক্লায়েন্টেই যাই, আমরা এটাই রিসেন্টলি হচ্ছে গিয়ে কাজ করতেছি। ওকে, সো এই হচ্ছে আমাদের একটা গিটহাব রিপোজিটরি ইন্টারফেস, যেটা আমরা সবাই পরিচিত অ্যান্ড আমরা নর্মালি আর কি কাজ করে থেকে থাকি। আমরা সাধারণত যখন ইন্ডিভিজুয়ালি কাজ করি, তখন হচ্ছে গিয়ে খুব ইজিলি আমরা হচ্ছে গিয়ে জিনিসগুলোকে আহ করতে পারি। বাট প্রবলেম যেটা হয় যে যখন আমরা মাল্টিপল পিপলের সাথে কাজগুলো করতে চাই, তখন দেখা যাচ্ছে জিনিসগুলো একটু জগা খিচুড়ি পাকায় যায়। এবং আমি এটাই মূলত দেখাতে যাচ্ছিলাম যে আমরা এখানে কলাবোরেটর আছি হচ্ছে যে 3 জন। আমরা 3 জন হচ্ছে যে from একটা প্রজেক্ট করতেছি, এটা লেভেল 2 কন্টেন্ট হিসাবে। বাট এখানে দেখেন, এখানে হচ্ছে গিয়ে ব্রাঞ্চ আমরা আলাদা আলাদা ভাবে মেনটেন করতেছি। সো ওই যে বলতেছিলাম না শুরুর দিকে একদম ইনিশিয়ালি, যে আচ্ছা ঠিক আছে ভাই, আমি হচ্ছে যে আহ আমাদের যেই ফাইলটা আছে, যে আমাদের ই কমার্স ভার্সন 1, আমি এটাকে একটা ব্যাকআপ হিসাবে রাখতে চাই। আচ্ছা ঠিক আছে, ই কমার্স ভার্সন 1 আছে, আমি হচ্ছে যে এইটা এইভাবে রাখলাম, আমি ভার্সন 2 তৈরি করি। কাইন্ড অফ সিমিলার, আমি সাপোজ আমি আমার যে মেইন ব্রাঞ্চটা আছে, সেই মেইন ব্রাঞ্চটাকে প্রোটেক্টেড করতে চাই। কারণ আমি যখন কোনো একটা সিআইসিডি পাইপলাইন ইন্টিগ্রেট করব, বা আমি যদি ডিপ্লয়মেন্টের জিনিসটা চিন্তা করি, ভার্সেলের কথা যদি চিন্তা করি, আমরা সবাই ভার্সেলের উদাহরণটা ইজিলি বুঝতে পারবো, যে ভার্সেলের সাথে আমি যখন কানেক্ট করি, তখন আমার মেইন ব্রাঞ্চের মধ্যে যে পুশগুলো হয়, সেগুলোই ডিপ্লয়মেন্টে চলে যায়। এখন দেখেন প্রবলেম কোন জায়গায়। প্রবলেম হচ্ছে সাপোজ আপনি একটা বাগ আছে, এরকম একটা কোড আপনি হচ্ছে গিয়া মেইন ব্রাঞ্চের মধ্যে পুশ করে দিয়েছেন। এখন ভার্সেল তো আর জানে না যে এই কোডের মধ্যে বাগ আছে, সে তো দিব্যি নিয়ে ওটাকে পুশ করে দিয়ে ডিপ্লয় করে দিবে। তো প্রবলেম যেটা হয় যে আমরা যদি এরকম বাগি কোড ডাইরেক্টলি আমরা মেইন ব্রাঞ্চের সাথে হচ্ছে গিয়ে সিঙ্ক রাখতে চাই বা সিঙ্ক রাখি, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে ওই ইস্যুটা ক্রিয়েট হয়ে যায়, যে আমাদের হচ্ছে যে বাগি কোড প্রোডাকশনে চলে যায়। ওইটা প্রোটেক্ট করার জন্য আমরা যে কাজটা করি, আমরা ব্রাঞ্চ মেনটেন করি, যে আচ্ছা ঠিক আছে, ইন্ডিভিজুয়াল যেরকম আমি হচ্ছে গিয়া ফর্ম এবং ইউজারের উপরে কাজ করতেছি, আমাদের তন্ময় ভাই হচ্ছে গিয়া অথ ক্যাটাগরি ড্যাশবোর্ডের উপরে কাজ করছেন। আমার এখানে আরো কয়েকটা ব্রাঞ্চ ছিল যেগুলো অলরেডি ডিলিট করে দিয়েছি, ওগুলো যেগুলো কাজ শেষ সেগুলো আমরা ডিলিট করে দিই। বাট আমরা হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল লেভেলে আলাদা আলাদা ব্রাঞ্চ তৈরি করি। আপনাদের যে মডিউলটা গেছে, আমি ভুল না হয়ে থেকে থাকি, ওই মডিউলে ব্রাঞ্চিং এর কাজগুলো দেখানো হয়েছে কিছুটা। ড্যাশ ড্যাশ বি চেক আউট দিয়ে হচ্ছে গিয়া ব্রাঞ্চ তৈরি করা যায়, ওইখানে আপনারা দেখলে দেখে ফেলবেন। আমি জাস্ট ওভারঅল একটা জিস্ট দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে, যে আমরা কেন কাজগুলো করি আর কি। তো আরেকটা কাজ করি আমরা হচ্ছে গিয়ে, যে ডিফল্ট যে ব্রাঞ্চ আছে, আমরা ডিফল্ট ব্রাঞ্চটা চেঞ্জ করে আমরা হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট বা টেস্টিং বা স্টেজিং নামে হচ্ছে গিয়ে একটা ব্রাঞ্চ তৈরি করি। আর মূলত সবগুলো এখানে যে সবগুলো ব্রাঞ্চ আছে, সবগুলো ব্রাঞ্চ আগে ডেভেলপমেন্টের মধ্যে নেই। কিভাবে নিতে হবে ওইগুলো ওই ভিডিওতে আছে, ওইগুলো দেখলে আপনি বুঝে বুঝে যাবেন। তারপরে এই ডেভেলপমেন্ট থেকে আমরা মেইনে নিই। এবং ওয়ার্ক ফ্লোটা কিছুটা কাইন্ড অফ এরকম হয়, যদি আমি হচ্ছে গিয়ে এখানে দেখি, যদি আমি হচ্ছে গিয়ে কমিট গুলো দেখি, বেশি দিন হয় নাই প্রজেক্টে, বাট এখানে দেখেন আমরা কমিট গুলো এইভাবে করার চেষ্টা করি। ফিক্স বাটন অ্যালাইনমেন্টটা তন্ময় ভাই ফিক্স করছে। আপডেট বাটন কালারটা চেঞ্জ করা হয়েছে। দেন মনে করেন আমি যদি আমার স্পেসিফিক যদি আমার ইয়েতে যাই, আমার ব্রাঞ্চে যাই, মনে করেন আমি হচ্ছে গিয়ে ফর্ম রিলেটেড একটা জিনিস হ্যান্ডেল করতেছিলাম, এই ব্রাঞ্চে দেখেন, এই ব্রাঞ্চে মাত্র 17টা কমিট আছে, কারণ আমরা ফিচার স্পেসিফিক কাজ করি। যেরকম হচ্ছে গিয়া সার্চ প্যারাম অ্যাড করছি, ডিবাউন্স হুক অ্যাড করছি, ইমেজ সার্চ বাটন আর ইমেজ সার্চ রাউট অ্যাড করছি। সো
কমিট গুলো একটু হচ্ছে যে মিনিংফুল দেওয়ার চেষ্টা করেন। আর আমি সাজেস্ট করব যদি কোনো একটা কনভেনশন মেনটেন করে কমিট করা যায়। যেরকম আপনি যদি কমনলি যদি একটু দেখেন, আমরা একটা কনভেনশন কিন্তু মেনটেন করার চেষ্টা করতেছি। যখন আমরা কোনো একটা ইস্যু ফিক্স করতেছি তার সামনে কিন্তু একটা ফিক্স অ্যাড করে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে এটা একটা ইস্যু ফিক্স ছিল। যখন কোনো কিছু এক্সিস্টিং কোনো কোডকে আপডেট করা হচ্ছে তখন আমরা বলতেছি যে আচ্ছা ঠিক আছে আপডেট হয়েছে। যখন নতুন কোনো কিছু একটা অ্যাড করা হচ্ছে তখন আমরা বলতেছি যে আচ্ছা অ্যাড করা হয়েছে, সি অল বাটনটা অ্যাড করা হয়েছে। দেখা যাচ্ছে কোনো একটা নতুন ফিচার অ্যাড করা হয়েছে, সেটার সামনে আমরা বলতেছি ফিট, মানে ফিচারের শর্ট ফর্ম ফিট। তাহলে ঠিক আছে ডিলেট ক্যাটাগরিটা অ্যাড করা হয়েছে, ফিচার হিসাবে ডিলেট ক্যাটাগরিটা অ্যাড করা হয়েছে। সো যদি এরকম ছোট ছোট কিছু কনভেনশন মেনটেন করতে পারেন তাহলে জিনিসটা আরেকটু বেশি আপনার জন্য মেনটেনেবল হবে। আমরা হচ্ছে যে ওই রিভার্ট ব্যাক করার কিছু জিনিসপাতি আছে, রিভার্ট ব্যাক করা কিভাবে যেতে পারে সেই জিনিসগুলো আপনারা হয়তো ভিডিওতে দেখে ফেলবেন। ওই জায়গাটাতে আর কি হচ্ছে যে কাজে দেয় আর কি কমিট গুলা। অ্যান্ড কন্ট্রিবিউটর অ্যাড কিভাবে করা যায়, কন্ট্রিবিউটর অ্যাড করা যায় সেটিংস থেকে। সেটিংস এ যে হচ্ছে যে কোলাবোরেটরস এর টিমস, এই জায়গার মধ্যে হচ্ছে যে আপনি, আমি হচ্ছে পাস কি দিয়ে যদি ঢুকি তাহলে হচ্ছে যে এখানে দেখেন হচ্ছে যে আমি আরো 2-3 জনের ইনভাইট দিয়ে রাখছি, তারা হয়তো এখন অ্যাকসেপ্ট করে নাই। বাট এখানে অ্যাড পিপলে ক্লিক করলে আর কি হচ্ছে যে আপনি কোলাবোরেটরস অ্যাড করতে পারবেন এবং একটা ওই ক্লাউডের মধ্যে আর কি জিনিসগুলোকে শেয়ার করে জিনিসগুলোকে কাজ করার একটা এনভায়রনমেন্ট গিটহাবের মাধ্যমে তৈরি করা যায়। আচ্ছা, সো ফার এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে কিনা? কারণ আমি হচ্ছে গিয়ে এখন একটু মুভ করব পার্সোনাল একটা অ্যাসপেক্টে, মানে গিটহাবের পার্সোনাল প্রয়োজনীয়তাটা কি, বা গিটহাব দিয়ে আসলে আমাদের গিটহাব কেন লাগে, এই জিনিসটা দিকে আমি একটু যাওয়ার চেষ্টা করব। সো যদি কোনো এই পর্যন্ত সো ফার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমরা চ্যাটে করতে পারি প্রশ্নগুলো। আমি কি কোশ্চেনগুলো আসলে দেখতে পাচ্ছি? আহ আচ্ছা, এইখানে চ্যাটের এই অবস্থা কেন, 30টা দেখতেছি কিন্তু যেটা আমার দেখাচ্ছে না কেন? আচ্ছা, আমি কি কো হোস্ট নাই নাকি কিছুটা কি এরকম? মানে আমি এখানে নোটিফিকেশন দেখতে পাচ্ছি যে 30টা কোশ্চেন আসছে, বাট আমি কোশ্চেন গুলো সামহাও এখানে দেখতে পাচ্ছি না। আচ্ছা মির সেটা ভাই, আপনি একেবারে প্রপোজড আছেন। fixed। আমরা মেবি এটা আপনার এন্ড থেকে মনে হয় একটু ইস্যুস হচ্ছে, এখন একটু ট্রাই করে দেখতে পারেন। উম জুম তো আজকে দেখি ভালো পেন দিয়ে ফেললো। মানে আমার দেখাচ্ছে 40টা নোটিফিকেশন, কিন্তু পার্টিসিপেন্টসে যদি আমি হিট করি, পার্টিসিপেন্টসে মিটিং চ্যাটটা ফাঁকা আছে। আচ্ছা, এইখান থেকে যদি আমি একটু করে দেখার চেষ্টা করি। ওকে, পারফেক্ট, ওকে ঠিক আছে পাইছি। ঠিক আছে, আমরা হচ্ছে যে একটু কোশ্চেন গুলো দেখার চেষ্টা করি। সবার ক্যামেরা অফ করতে বলেন কেন? ক্যামেরা অন থাকলে তো ভালো, একটা ইন্টারাকশন হচ্ছে, সমস্যা কি? আপনি চোখ বন্ধ করে রাখেন তাহলেই হবে। আচ্ছা, আহ না মানে ক্যামেরা অন রাখার পক্ষে কেন আমি? ক্যামেরা অন রাখলে যেটা হয় যে যখন আমি কোনো একটা সেশনে জয়েন করছি এবং আমার ক্যামেরা অন আছে, তখন আমার একটা কনসাসনেস কাজ করে যে ওকে আমার ক্যামেরাটা অন আছে, আমি হচ্ছে যে একটু ফোকাস করি। ক্যামেরা অফ করলে যে জিনিসটা হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে ক্যামেরা অফ আছে, সমস্যা নেই, আমি দেখতেছি দেখতে থাকি, ওরকম একটা ফিলিং চলে আসে আর কি। যেহেতু ইন্টারাক্টিভ সেশন রাখার চেষ্টা করতেছি আমরা, ক্যামেরা অন থাকলে খারাপ হয় না। তারপর অরিজিনটা একটু, অরিজিনটা হচ্ছে যে আমার গিট হাবে এই যে আমরা যেই রিপোজিটরি গুলো দেখি না, আমরা ইন্ডিভিজুয়াল যে রিপোজিটরি গুলো দেখি, মনে করেন যে কোনো মনে করেন হচ্ছে যে পোর্টফোলিও মোহন ভাই বা এই যে যে আমরা রিপোজিটরিতে দেখতেছি, এবং এই যে রিপোজিটরি যে ইন্ডিভিজুয়াল একটা ইউনিক লিংক আছে, এটাই মূলত হচ্ছে যে অরিজিন। আমার লোকাল মেশিন থেকে যখন আমি পুশ দিব তখন এই অরিজিনে এসে অ্যাড হবে, এবং অরিজিনটা হচ্ছে এই আলটিমেটলি এই আহ, যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকেই বুঝায়। এটা একটা স্পেস ক্রিয়েট করে গিটহাব, আপনার কোডটা তো স্টোর করে রাখতে হবে কোথাও। তো ওরা হচ্ছে যে একটা স্পেস স্টোরেজ আপনাকে অ্যালোকেট করে দেয়, একটা নির্দিষ্ট লিমিটও আছে এটার। সো ওইটার একটা ইউআরএল আপনাকে দিয়ে দেয় এবং সেটাই হচ্ছে আপনার অরিজিনটা আর কি। আহ ব্রাঞ্চিং এর জন্য জিনিসগুলো অলরেডি আমি হচ্ছে কি ভিডিওতে দেখাই ফেলছি। সো ভিডিওটা ফলো করতে পারবেন, অন্য কোনো ওয়ে নাই, না অন্য কোনো ওয়ে নাই। গিট গিট ব্রাঞ্চ ড্যাশ এম ওইটাই দিতে হবে, ওটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে ব্রাঞ্চ তৈরি করতে পারি। প্রাইভেট রিপো পাবলিক রিপো কিভাবে করবো? একটু তো ইজি আছে। প্রাইভেট রিপো মনে করেন
আপনি যখন রিপো বানাচ্ছেন দুই ভাবে করা যায় এটা। মনে করেন হচ্ছে যে আপনি একটা নতুন রিপো ক্রিয়েট করতেছেন, নিউ রিপোজিটরি। এই জিনিসটা যখন আপনি ক্রিয়েট করতেছেন তখনই আপনি হচ্ছে যে প্রাইভেট বা পাবলিক করে দিতে পারেন এই জায়গাটা থেকে। বা যদি জিনিসটা এরকম হয় যে আপনি আগে একটা রিপোজিটরি ক্রিয়েট করে ফেলছেন, সেইটা আপনি আবার প্রাইভেট বা পাবলিক করতে চান, এইটা রিপোজিটরিতে ঢুকবেন, সেটিংসে আসবেন, তারপরে একদম টান দিয়ে নিচে চলে যাবেন, এই যে চেঞ্জ রিপোজিটরি ভিজিবিলিটি, এইখানে যদি ক্লিক করেন তাহলে এই যে চেঞ্জ টু প্রাইভেট বলতেছে আমাকে। চেঞ্জ টু প্রাইভেট বলার পরে এখানে সে বলবে যে হ্যাঁ তুমি কিছু জিনিস চেঞ্জ করতে যাচ্ছ, আসলে কি তুমি করতে চাও কিনা, ইয়েস টেস্ট দিয়ে আপনি হচ্ছে গিয়ে এটাকে প্রসিড করলে এটা ভিজিবিলিটিটা চেঞ্জ হয়ে যাবে আর কি। এক্সিস্টিং ব্রাঞ্চ ডিলিট করে কিভাবে? এক্সিস্টিং ব্রাঞ্চ ডিলিট করাটা খুবই ইজি। আপনি যদি হচ্ছে, আমি যদি আবার যদি একটু আমাদের ওই অফিসের ওইটাতে যদি আমরা একটু ব্যাক করি, তাহলে হচ্ছে গিয়ে আমি দেখাতে পারবো আপনাকে। আচ্ছা, চলে আসছি। ব্যাক আসতে আসতে বেশি ব্যাক চলে আসছি মনে হয়। আচ্ছা, সো এইখানে যদি আমরা হচ্ছে যে ভিউ অল ব্রাঞ্চে ক্লিক করি, আপনার এখানে দেখেন একটা ডাস্টবিন আইকন আছে। সো যে কোনো একটাতে ডাস্টবিন আইকনে ক্লিক মারলেই হচ্ছে গিয়ে ব্রাঞ্চ ডিলিট হয়ে যাবে আর কি। সো এটা হচ্ছে যে রিমোটের জন্য আর কি, এখান থেকে ব্রাঞ্চ ডিলিট করে দিলেই মোটামুটি আপনার ব্রাঞ্চ গন। আচ্ছা হ্যাঁ, গিটহাব প্রোফাইল ডিজাইন রিলেটেড আমি হচ্ছে গিয়ে একটু পরে শুরু করতেছি। রেকর্ড ভিডিও দেওয়া হবে কিনা এটা ইশতিয়াক ভাই ভালো বলতে পারবেন, এটা হচ্ছে এইটা নিয়ে কনসার্ন থাকার কথা না। আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করে দেওয়া হবে সেশন শেষে, দেওয়া হবে কিনা এটা বলে দিবেন। আহ হ্যাঁ, আমি রিডমি নিয়ে কথা বলবো। না, প্রাইভেট রিপো ক্রিয়েট করার কোনো ইয়ে নাই। প্রাইভেট রিপো ক্রিয়েট করার কোনো লিমিটেশন নাই, আপনার যত খুশি তত প্রাইভেট রিপো ক্রিয়েট করতে পারেন। অ্যাসাইনমেন্ট গুলো প্রাইভেট রিপোতে দিতে, ওইটা হচ্ছে গিয়া গিটহাব অর্গানাইজেশন নামে একটা জিনিস আছে। অর্গানাইজেশনের আন্ডারে ক্লাসরুম তৈরি করা যায়, ওটা আসলে আপনাদের ইন্ডিভিজুয়ালি আসলে ওটা লাগবে না। ওইটা যখন হচ্ছে গিয়ে কোনো একটা অর্গানাইজেশন এরকম বাল্ক করতে চায়, ক্লাসরুম, গিটহাব ক্লাসরুম নামে একটা জিনিস আছে। ওইটা ওটা হচ্ছে যে ইয়ে নাই, ওটা আপনাদের প্রয়োজন নাই আসলে। কমিট থেকে না, কমিট থেকে গিট ক্লোন করা যায় না, বাট স্পেসিফিক একটা ব্রাঞ্চ থেকে গিট কমিট করা যায়। গিট গিট ক্লোন ড্যাশ বি দিয়ে হচ্ছে যে স্পেসিফিক ব্রাঞ্চ থেকে ক্লোন করা যায়, বাট স্পেসিফিক কোনো কমিট থেকে ব্রাঞ্চ মানে গিটহাব রিপো ক্লোন করা যায় না। ওকে, সো আমার কাছে মনে হচ্ছে এই জিনিসগুলো আমরা ক্লিয়ার। আমরা তাহলে চলে যাই আমাদের সেই আহ, চমকপ্রদক যে জিনিসটা আমরা করতে চাই সবাই, সেটা হচ্ছে আমাদের প্রোফাইলটা হচ্ছে গিয়া সাজানো। তো প্রোফাইল সাজানো নিয়ে অলরেডি একটা ভিডিও গেছে ইনডেপ, আমি হচ্ছে গিয়া ওইটা নিয়ে খুব বেশি ডিপে যাব না। বাট কেন আমরা এই জিনিসগুলো করব, সেই মাইন্ডসেটটা বোঝাটা আসলে দরকার। আমরা হচ্ছে যে ভিডিওতে কিছুটা ডিসকাস করছি যে হ্যাঁ এটা এভাবে করা উচিত, এটা এভাবে করা উচিত, বাট কেনটা খুব জরুরি, যে আমরা আসলে কেন এভাবে জিনিসটাকে করব বা কেন করা উচিত। জিনিসটা যেটা হচ্ছে দেখেন, সোজা কথা, যে আপনিও একজন ডেভেলপার এবং প্রোগ্রামিং হিরো কোর্স করতেছে না এমনও অনেক ডেভেলপার আছে, বা আপনার সাথে হচ্ছে গিয়া ডেভেলপমেন্ট করতেছে এমনও মানুষ অনেক আছে। আমরা এই সেশনে 800 জন আছি। তো মনে করেন এই 800 জন যদি সবাই সেম রকম হয়ে যায়, তাহলে আমি কারে রেখে কারে হায়ার করবো, রাইট? সো ইন্ডিভিজুয়াল একটা পার্সোনা ক্রিয়েট করা দরকার, ইন্ডিভিজুয়াল একটা আইডেন্টিটি তৈরি করা দরকার, যে ইয়েস আমি আহ, মির হিসাবে আমার একটা পার্সোনালিটি আছে, আমার একটা আইডেন্টিটি আছে, আমি ডেভেলপার এবং আমার স্টাইল আছে, নিজস্ব একটা স্টাইল আছে, নিজস্ব একটা আইডেন্টিটি আছে। এবং গিটহাবটা আমরা অন্যান্য ক্ষেত্রে আমরা সব সময় হচ্ছে যে কেন জানি হচ্ছে যে গিটহাবের প্রতি অবহেলা করি। ফেসবুকে গেলে তো আবার ঠিকই দেখি, আমি যখন ফেসবুকে যখন কোনো একটা কমেন্ট টমেন্ট করতে চাই গ্রুপ মনিটরিং এ, তখন তো ঠিকই দেখি খুব সুন্দর সুন্দর ছবি দেন আপনারা প্রোফাইল পিকচারে। কিন্তু গিটহাবের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে অবহেলা করি, গিটহাবের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই তারা বেঁকা একটা ছবি দিয়ে দিয়ে অনেক সময় এমনও আমি দেখছি মানে মক ইন্টারভিউ নেওয়ার সময়, আপনাদের তো অনেক আগে মক ইন্টারভিউ নেওয়া হইতো, ওই মক ইন্টারভিউ নেওয়ার সময় দেখা যাচ্ছে যে আমি খেয়াল করে দেখছি যে অনেকের প্রোফাইল পিকচারই নাই, ডিফল্ট পিকচারটা মানে একটা যে ছবি আপলোড দিব সেইটুকু মানে ইচ্ছাটা নাই। বাট অ্যাজ এ ডেভেলপার হিসাবে আপনার পরিচয় কিন্তু গিটহাবই। এটা হয়তো বা আপনি বলতে পারেন যে না আমার হচ্ছে আগে সিভি দেখবে, ইয়েস আপনাকে সিভি, আপনার সিভি দেখবে, ভালো কথা, কিন্তু সিভি থেকে সবার প্রথমে আই এম ড্যাম শিওর
আপনার লিঙ্কডইনে ক্লিক করুক আর না করুক, আপনার ফেসবুকে ক্লিক করুক আর না করুক, আপনার গিট হাবে ক্লিক করবে করবে শিওর, একদম 100% শিওর। কারণ যখন একজন টেকনিক্যাল কাউকে হায়ার করা হচ্ছে, তার নলেজটা এটার উপরে বেস করে জাজ করা হবে না যে সে প্রত্যেকদিন লিঙ্কডইনে 3টা পোস্ট দিচ্ছে কিনা, বা সে হচ্ছে যে প্রত্যেকদিন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে কিনা। ইয়েস, লিঙ্কডইন ইজ ইম্পর্টেন্ট, আমি এটা বলতেছি না, যে আবার মিস ইন্টারপ্রেট করে ফেললেন না যে লিঙ্কডইন, মীর ভাই বলছে লিঙ্কডইন ইম্পর্টেন্ট না। লিঙ্কডইন অন্য অ্যাসপেক্টে ইম্পর্টেন্ট, নেটওয়ার্কিং এর জন্য ইম্পর্টেন্ট। আপনি যে একজন ডেভেলপার, এটা তো মানুষের জানাতে হবে। সেটা যদি নাই জানান তাহলে কি হবে আপনার তো হায়ারই করবে না। সো ওই অ্যাসপেক্টে ইয়েস, লিঙ্কডইনের জায়গাটা ওইখানে ইম্পর্টেন্ট, বাট যখন আপনি কানেকশন গুলো ক্রিয়েট করে ফেলবেন, যখন আপনি মানুষজনের সাথে পরিচয় হয়ে যাবেন, যখন আপনি হচ্ছে একটা সিভি ড্রপ করবেন, তার প্রথম ডেস্টিনেশনটাই হবে আপনার গিটহাব রিপোজিটরি বা গিটহাব অ্যাকাউন্ট, আর কি গিটহাব প্রোফাইল যেটাই বল না কেন। সো গিটহাওয়ালারাও এটা বুঝছে যে ইয়েস, রিক্রুটাররা এই কাজটা করে। এন্ড এই যে আজ থেকে আরো আহ 4-5 বছর আগে কিন্তু এই সিস্টেম গুলো কিন্তু ছিল না, এত কিছু কিন্তু রিডমির মধ্যে হচ্ছে গিয়া স্পেশাল জিনিস অ্যাড করা যেত না। বাট এখন কিন্তু করা যায়, কারণ নিড আসতেছে, প্রয়োজন আসতেছে এটা। সো এটা হচ্ছে যে একটা মিনি পোর্টফোলিও হিসেবে আপনি বলতে পারেন। অনেকে হচ্ছে যে মেইন পোর্টফোলিও বানায় না, অবহেলা করে। যেটাই করেন করেন ভাই, পোর্টফোলিও তো থাকা উচিত, কিন্তু এই মিনি পোর্টফোলিওটা থাকা খুবই খুবই বেশি জরুরি। সো সবার আগে যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে যে প্রোফাইল পিকচার। দয়া করে আমার মতন এই আকাম করেন না, লোগো টোগো এগুলো অ্যাভয়েড করেন। নিজের ছবি দিয়েন, সুন্দর দেখে একটা প্রফেশনাল কর্পোরেট ছবি দিয়েন। আহ লিঙ্কডিনে যে ছবিটা প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করবেন সেটাই দিয়ে দিতে পারেন, কারণ লিঙ্কডিনে অলরেডি তারিক ভাই বা ইস্তেক ভাই হয়তো আপনাদের ব্রিফিং দিয়ে ফেলছে যে কি টাইপের ছবি দিতে হবে ওইখানে। ওই রকম প্রফেশনাল একটা ছবি দিতে পারেন। আহ ক্যাজুয়াল ছবি দিতে পারেন, বাট ওটা যেন বেশি ক্যাজুয়াল না হয়ে যায় যে আমি এরকম ছবি দেখছি হচ্ছে যে পুকুরের পাড়ে দাঁড়ায় হচ্ছে যে আম খাইতেছে, এরকম ছবি প্রোফাইল পিকচারে। সো ওইরকম টাইপের ছবি অত বেশি ক্যাজুয়াল আবার হয়েন না। বাট যদি জিনিসটা হয় যে না ঠিক আছে, খুব সুন্দর একটা ক্লিয়ার একটা ফ্রন্ট ফেস থেকে একটা হচ্ছে গিয়া সেলফি আছে যেটা দেখতে আপনাকে খুব মার্জিত লাগতেছে, খুব সুন্দর একটা টি শার্ট পরে আছেন, গিটহাবের হতে পারে, রিয়াক্টের হতে পারে, ওইটা পর্যন্ত দেওয়া যায়। লিঙ্কডইনের মতন অতটা রেস্ট্রিক্টেড না, বাট আমি সাজেস্ট করব একটা কর্পোরেট একটা স্টাইলের প্রোফাইল পিকচার দেওয়া, কারণ প্রোফাইল পিকচারটা সর্বপ্রথম আপনাকে একটা ইমপ্রেশন ক্রিয়েট করবে। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ব্যানার। এখন ব্যানারের সাইকোলজি হচ্ছে কি, যে ব্যানার আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। হ্যাঁ, আমি ব্যানার ভিডিওতে অ্যাড করতে বলছিলাম। বাট দ্য থিং ইজ যে আপনি যখন একটা এক্সট্রা মাইল, আপনি হচ্ছে গিয়ে একটা এক্সট্রা ইফোর্ট দিবেন, জাস্ট ঠিক আছে আমি হচ্ছে যে আমার ব্যানারের জন্য আমি একটা কিছু ডিজাইন করি, বা আমি হচ্ছে একটি সার্চ করি, একটা ব্যানারের মধ্যে জিনিসটা অ্যাড করি, এই ছোট ছোট ইফোর্ট গুলো না হচ্ছে যে কাজে দেয়। রিক্রুটাররা এই জিনিসগুলো অ্যাপ্রিসিয়েট করে, যাচ্ছে ঠিক আছে না, সেই সময় নিছে, সময় নিয়ে এই জিনিসটাকে বানাইছে। এই জিনিসটা দরকার আছে আসলে রিক্রুটারের মাথায়, এই জিনিসটা সেট করা দরকার যে আপনি যে কাজটা করতেছেন সেই কাজটার প্রতি আপনি প্যাশনেট। হ্যাঁ, আপনি যে ডেভেলপমেন্ট করতেছেন আপনি ঠেকায় পড়ে ডেভেলপমেন্ট করতেছেন না, আপনার এটার প্রতি প্যাশন আছে, আপনার এটার প্রতি টান আছে, বিধায় আপনি ডেভেলপমেন্ট করতেছেন। কারণ লেটস বি ভেরি অনেস্ট, কেউ যখন কোনো কিছু ঠেকায় পড়ে করে তখন কিন্তু আউটকামটা ভালো আসে না, স্বাভাবিক। এবং এটা রিক্রুটাররা জানে যে কেউ যখন হচ্ছে ঠেকায় পড়ে কোনো কাজ করে, সে ওইখান থেকে খুব ভালো একটা আউটকাম জেনারেট করতে পারবে না। কিন্তু যখন দেখবে যে না, এই ছেলেটা বা এই মেয়েটার একটা প্যাশন আছে এটার প্রতি, সে তার গিটহাব প্রোফাইলটাকে সাজায় রাখতে পারে, সে তার গিটহাব প্রোফাইলের পিছনে সময় দিছে, সো ইট মিনস যে সেটা এটার প্রতি তার প্যাশন আছে, সে এটাকে কন্টিনিউ করতে চায় বিধায় এই কাজটা করতেছে। সো ওই সেন্সটা তৈরি করা দরকার। এই কারণে আমি সাধারণত সাজেস্ট করি যে একটা ব্যানার দেন, না দিলেও খুব বেশি কিছু যায় আসে না, বাট দেন, এটা হচ্ছে যে একটা পজিটিভ ইম্প্যাক্ট জেনারেট করবে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স অনেক ইম্পর্টেন্ট, নাম্বারস অনেক ইম্পর্টেন্ট। হিউম্যান ব্রেন হচ্ছে যে নাম্বার অনেক পছন্দ করে। আমি যদি আপনাকে বলি যে উম, অনেক বছর আগে একটা ঘটনা ঘটছিল, এইটা আপনি যত গুরুত্বের সাথে শুনবেন। আমি যদি বলি 1796 সালে এই কাহিনী ঘটছিল, আপনার কিন্তু সাবকনশিয়াস মাইন্ডেই জিনিসটাকে খুব বেশি সিরিয়াসলি নিবে। যাচ্ছে মীর ভাই হচ্ছে কি একটা সাল উল্লেখ করছে, তার মানে জিনিসটা হয়তো খুব সিরিয়াস। কিন্তু আমি সেম কথাটা যদি বলি যে অনেক অনেক আগে এই কাহিনী ঘটছিল, আপনার কিন্তু মাথার মধ্যে ওই জিনিসটা ওইভাবে হিট করবে না। সো নাম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আচ্ছা, আমি যখন যদি কোনো টাইপের নাম্বার দেখাইতে পারি যে হ্যাঁ আমি এতদিন আমি লেগেছিলাম একটানা কোড করছি, যদিও আমার খুব বেশি লম্বা স্টিক না, আমার থেকে আরো বেশি লম্বা লম্বা স্টিক ধারণকারী লোকজন আছেন যে দেখা যাচ্ছে 300 দিন 600 দিন করে টানা কোট করতেছে। বাট এই যে আমি অ্যাটলিস্ট 150 দিন, 50 দিন, 30 দিন, 20 দিন, 10 দিন, এক সপ্তাহ, আমি যে এক টানা বসে কোট করতে পারি, প্রত্যেক দিন যে আমি কোট করতে পারি, এই জিনিসটা জানান দেওয়া জরুরি যে হ্যাঁ আমি এটার সাথে লেগে থাকতে পারি। আমার এটার প্রতি হচ্ছে যে অনীহা তৈরি হয় না, আমি লম্বা টাইম ধরে এটার পিছনে লেগে থাকতে পারি। অ্যান্ড নাম্বার আরেকটা জিনিস, আরেকটা ভ্যালু অ্যাড করে আপনার পোর্টফোলিওতে, বা যেটা
সেটা হচ্ছে আপনার এই ইন্ডাস্ট্রিতে বয়সটা মেজার করার কোনো পারফেক্ট ওয়ে নাই, আনফরচুনেটলি। কারণ আমি যখন মানে প্রোগ্রামিং হিরোতে অন্যান্য ইনস্ট্রাক্টর হায়ার করার ক্ষেত্রে হোক বা অনেক ক্ষেত্রে আমাদের অফিসের হায়ারিং এর ইন্টারভিউ নিছি আমি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিয়েল লাইফ ইন্টারভিউ অনেকগুলো কন্ডাক্ট করা হয়েছে। ওইখানে যে জিনিসটা আমি আনফরচুনেটলি দেখি, অনেকে বলেন যে ইয়েস আমার হচ্ছে যে 2 বছর বা 3 বছরের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু যখন কোনো একটা প্রশ্ন করা হয় ওইরকম রেসপন্স পাওয়া যায় না। তার মানে কি? তার মানে কি সে মিথ্যে কথা বলতেছে? অবভিয়াসলি না, উনি মিথ্যে কথা বলতেছে না। উনি হয়তোবা কাগজে কলমে, সিভিতে, সব জায়গায় হয়তোবা উনার হিসাব নিকাশ করলে উনি হয়তোবা ওই 2021 সালে জার্নি শুরু করছে ওয়েব ডেভেলপার হিসাবে, এবং আজকে 2024 সালে তিন তিন বছরের হিসাব তার কাগজে কলমে পাওয়া যাবে। আনফরচুনেটলি যে কাহিনীটা ঘটে, আমরা রেগুলারিটি মেনটেন করে উঠতে পারি না। অ্যান্ড যে প্রবলেমটা হয় যে আমরা সিভিতে দেখা যাচ্ছে বলতেছি যে 3 বছর, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এক্সপিরিয়েন্সটা 3 বছরের না। আবার এই সেম জিনিসটা উল্টাটাও ঘটে। দেখা যাচ্ছে একজন বলতেছে যে হ্যাঁ আমি হয়তো বা 1 বছরের এক্সপিরিয়েন্স আমার, কিন্তু সেই 1 বছরের এক্সপিরিয়েন্স সে অনেক ডিপ এক্সপ্লোর করছে, সে প্রত্যেক দিন হচ্ছে কোড করছে, কোনো মিস ছিল না তার। 365 দিনের স্ট্রাইক আছে, সে হচ্ছে গিয়ে সুন্দরভাবে কোড করছে এবং বুঝে বুঝে কোড করছে, তার কোনো গ্যাপ নেই কনসেপ্টের মধ্যে। এই যে 1 বছরের এক্সপিরিয়েন্সের যে ভলিউমটা, সেটা কিন্তু ওই 3 বছরের এক্সপিরিয়েন্স ওয়ালা ভলিউমের চাইতে কিন্তু অনেক বেশি। মানে আনফরচুনেটলি এইটা মেজার করার কোনো শর্টকাট কোনো ওয়ে নাই। আপাত দৃষ্টিতে যখন আমরা দেখি তখন এটা বোঝা যায় না। বাট এইরকম টাইপের যদি কোনো ম্যাট্রিক্স থাকে যে আপনি নাম্বার দিয়ে দেখাতে পাচ্ছেন যে আচ্ছা ঠিক আছে ভাই, আমি আমার যেরকম আমার এখানে হচ্ছে গিয়া জানুয়ারি 2021 সাল থেকে আমার এই অ্যাকাউন্টটা, এই 21 সাল থেকে আমি 4,000টা হচ্ছে কন্ট্রিবিউশন করছি। আবার আরেকজন যদি এসে বলে যে 21 সাল থেকে আমি 7,000টা কন্ট্রিবিউশন করছি, অবভিয়াসলি বোঝা যাচ্ছে যে সে আমার থেকে বেশি কোড করছে, রাইট? কারণ তার কন্ট্রিবিউশনটা আমার ওই রেশিওর থেকে অনেক বেশি। সো এই জিনিসটা রিক্রুটারের হচ্ছে যে বোঝানোটা দরকার যে ইয়েস আমি হচ্ছে যে আমার ওই ভলিউমটা আমার মধ্যে আছে। হয়তোবা আমার, যেহেতু আমরা সবাই এখন ফ্রেশার, রাইট, আমাদের হচ্ছে যে অবভিয়াসলি আমাদের হচ্ছে গিয়ে 3 বছর 4 বছরের এক্সপিরিয়েন্স নাই, বাট ওই ভলিউমটা বোঝানো দরকার যে ইয়েস আমি হয়তোবা আমার টাইম লাইনটার দিক থেকে আমি একটু হয়তোবা শর্ট পড়ে যাচ্ছি, বাট আমার ওর মধ্যে ওই অ্যাকচুয়াল ভলিউমটা আছে। ওকে। ম্যাট্রিক্সটা অনেক ইম্পর্টেন্ট, আমি হচ্ছে অনেকক্ষণ সময় দিছি এই কারণে যে এটা আসলে ইম্পর্টেন্ট। এই টাইপের কিছু অ্যাড করতে পারেন, বা কতগুলো রিপোজিটরি আছে, কত পার্সেন্ট কোড করেন কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে, এরকম টাইপেরও কিছু জিনিসপাতি আছে, পাওয়া যায়। ওগুলো গুগল করে ওইগুলো চাইলেও আপনি অ্যাড করতে পারেন। দেন রিচ মি আউট, এটা হচ্ছে যে অপশনাল, এটা মানে খুব বেশি কিছু না। জাস্ট হচ্ছে যে দেখা যাচ্ছে যেহেতু আমি আপনাদের সাথে ডিল করি, দেখা যাচ্ছে যে রিপোজিটরিতে আসে, দেন কোনো কিছু একটা বুঝে না, রিচ আউট করার চেষ্টা করে যে আচ্ছা ভাই আমি একটু এটা জানতে চাচ্ছি কি রকম। সো যাতে আমার সাথে ইজিলি রিচ আউট করতে পারে এই কারণে এটা দেওয়া। আপনার যদি মন চায় যে ইয়াস আমি লিঙ্কডইনটা এখানে দিয়ে দিব, বা ফেসবুকটা দিব, বা অন্য যে কোনো কিছু আমার আমার সাথে যাতে যোগাযোগ করতে পারে এরকম কিছু দিব, এটা এখানেও অ্যাড করতে পারেন। না করতে চাইলেও সমস্যা নেই, এই বাম পাশে হচ্ছে যে এখানে অ্যাড করা যায়, ওই এডিট প্রোফাইলে ক্লিক করলে এখানে হচ্ছে যে অপশনগুলো পেয়ে যাবেন, এই বাম সাইডে অ্যাড করলেও চলে আর কি। মানে এক্সেসিভলি এই মাঝখানের দিকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। স্টুডেন্টরা যাতে আমাকে ইজিলি রিচ আউট করতে পারে এই কারণে আমি আর কি সেন্টারের দিকে দিয়ে রাখছি। আপনি চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। ভিডিওতে মনে হয় আমি বলছিলাম যে দিয়ে রাখেন, দিয়ে রাখতে চাইলে দিয়ে রাখতে পারেন যে আচ্ছা আমার সাথে যোগাযোগ করুক, বাট বাম পাশে দিলেও চলে আর কি। ইটস আ 50-50 আর কি, খুব দিলেও চলে না দিলেও চলে। দেন আসি হচ্ছে যে টেকনোলজি এবং স্কিলের দিকে। টেকনোলজি এবং স্কিলের একটা ক্রুশাল একটা মিস্টেক আমি দেখি। এটা এইখানে কম, মানে গিটহাবে কম দেখি, বাট পোর্টফোলিওতে আমি আসলে বেশি দেখি। বাট যেহেতু দুইটা জিনিস রিলেটেড, আমি হচ্ছে কি একটু আজকে আপনাদের সাথে ডিসকাস করে ফেলি। সেটা হচ্ছে পোর্টফোলিওতে আমরা মাঝে মাঝে একটা সেকশন অ্যাড করি যেখানে আমরা বলি যে আমার স্কিল কত। ওইখানে আমি একটা জিনিস লক্ষ্য করি কমনলি, এটা কমন ট্রেন্ড, আমি জানি না কেন করে সবাই এটা। হয়তো মনে করে যে আমি একটু বেটার আউটপুট দিতে পারছি, বাট দ্য প্রবলেম ইজ যে ওটা আসলে খুব ভালো কমিউনিকেট করে না। সেটা হচ্ছে আমরা স্কিলের সামনে একটা বার অ্যাড করে দেই যে আমি এইচটিএমএল 99% পারি, সিএসএস 60% পারি, টেলউইন্ড 80% পারি। এখন প্রবলেম হচ্ছে আপনার, যেহেতু আপনি ফ্রেশার, আপনি হয়তো বা এখন অনেক কিছু এক্সপ্লোর করে উঠতে পারেন নাই। সেই অ্যাসপেক্টে আপনি যখন বলতেছেন যে আমি 80% পারি, আপনি মনে করছেন যে আপনি, যেহেতু মানে হিউম্যান সাইকোলজি এভাবেই কাজ করে, ইনিশিয়ালি আমরা আমাদের কার্ভটা থেকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আমার ইয়ে দেখা যাচ্ছে, ভিডিও দেখা যাচ্ছে, রাইট? ইনিশিয়ালি আমাদের কার্ভটা থেকে এরকম আমরা হচ্ছে গিয়ে উপরের দিকে উঠতে থাকি, আস্তে 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 যখন উপরে একদম উপরে পৌঁছায় যায় তখন জিনিসটা ব্যালেন্স হয়ে যায়। এটা হচ্ছে যে আমার হয়তো স্ক্রিন সবাই দেখবে না, আমি হচ্ছে গিয়া একটু আঁকা আঁকি করে বোঝানোর চেষ্টা করি। ও এটা কি?
যাই হোক, এটা যাই হয় হোক, আমরা ক্যানভাসটা রিসেট করে দেই। আচ্ছা, আমাদের লার্নিং যখন শুরু হয়, তখন আমাদের যদি গ্রাফটা এরকম থাকে, আমরা যখন ইনিশিয়ালি শুরু শুরু মানে শেখা শুরু করি, শুরুর দিকে আমরা মনে করি ও ওয়াও আমরা অনেক কিছু পারি, অনেক 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 কিছু পারি। যেই আমরা ইন্টারমিডিয়েট লেভেলে পৌঁছানো শুরু করি, তখন আমাদের কাছে মনে হয় আয় হায়, আমি তো কিছুই পারি না, আমি তো কিছুই পারি না। দেন আস্তে আস্তে আমরা আবার সিনিয়র হই, আবার মনে হয় যে আচ্ছা ঠিক আছে, না কিছু কিছু পারতেছি। আবার যখন ইনডেপ জিনিস শুরু করি, তখন মনে হয় যে না কিছুই পারি না। আবার যখন হচ্ছে যে ইনডেপ মানে যখন হচ্ছে যে একটু এক্সপ্লোর করা শুরু করি, মনে হয় যে না, মনে হচ্ছে যে পারি পারি। যখন এরকম 10-15 বছর পার হয়ে যায়, তখন যে এই জিনিসটা একটু এরকম ব্যালেন্স হয়ে যায়, যে আচ্ছা ঠিক আছে, ইয়েস, এখন মনে হয় এই জিনিসটা একটু স্টেবল। এখন আমরা কোথায় আছি? এখন আসি আমরা মূলত এই রিজিয়নটাতে। আমরা আসি এখন এই রিজিয়নটাতে, আমরা যেহেতু ফ্রেশার, আমরা অল্প সময়ের মধ্যে অনেক অনেক জিনিস শিখতেছি, অনেক নতুন নতুন জিনিস শিখতেছি, এবং আমরা মনে করতেছি যে ইয়েস, আমরা অনেক কিছু পারি। এটা খুবই স্বাভাবিক, এটা সবার সাথে হয়, আমার সাথেও ঘটছে। এটা নিয়ে লজ্জা পাওয়ারও কিছু নেই, মন খারাপ করারও কিছু নেই, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। বাট দ্য প্রবলেম ইজ যে আপনি যখন এই রিজিয়নে থাকা অবস্থায় বলতেছেন যে আমি কোনো একটা টেকনোলজির 80% পারি, সমস্যা হচ্ছে আপনি তো সেই 80% এখনো এক্সপ্লোরই করে উঠতে পারেন, হয়তো আপনি ওই টেকনোলজির 30% এক্সপ্লোর করছেন, 40% এক্সপ্লোর করছেন। সো যখন আপনি এরকম একটা এক্সপেকটেশন সেট করে দিবেন রিক্রুটারের মাথায় যে হ্যাঁ আমি টেলউইন্ড 80% পারি, সে তো একদম গোড়া থেকে একদম ভিতরে প্রশ্ন করবে, বলো তো এই জিনিসটা কি। কারণ সে তো মনে করতেছে যে আপনি 80% পারেন, বাট আপনি তো ফ্রেশার, রাইট? আনরিয়ালিস্টিক একটা গোল সেট হয়ে যাচ্ছে, সো এটা একটা প্রবলেম্যাটিক। আরেকটা যে প্রবলেম হয়, যে এটার উল্টাটা আবার আমি অনেক সময় দেখি, যে এইচটিএমএল এ দেখা যাচ্ছে যে দেওয়া আছে 80%। কেন ভাই? আপনি ওয়েব ডেভেলপার, এইচটিএমএল শুরুই হয়, সব ওয়েব ডেভেলপমেন্ট শুরুই হয় এইচটিএমএল দিয়ে। এখন আপনি যদি বলেন যে আপনি এইচটিএমএল 80% পারেন, আপনার যদি ওই কনফিডেন্টটাই না থাকে যে আপনি বলবেন যে ইয়েস আমি এইচটিএমএল এর হয়তো বা 95% বা 99% পারি, ওই কনফিডেন্টটাই যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আমি কেন আপনাকে হায়ার করতে যাব? সো এই জিনিসটা করা যাবে না। পার্সেন্টেজের জিনিসটা, নাম্বার ইজ ইম্পর্টেন্ট, দ্যাটস রাইট, কিন্তু এই যে পার্সেন্টেজ, আমি একটা স্কিল কত পার্সেন্ট পারি, এইটা ওইভাবে বলাটা উচিত না। এটা পোর্টফোলিওর ক্ষেত্রেও না। এটা হচ্ছে যে গিটহাবে আমি খুব কম দেখছি, বাট মাঝে মাঝে আবার দেখিও, গিটহাবেও দেখি। এই কারণে আমি হচ্ছে এই জিনিসটা আপনাদের সাথে ডিসক্লোজ করলাম, এটা খুবই ক্রুশাল একটা পয়েন্ট। এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে নাম দিতে পারি। অনেকে হচ্ছে যে নাম লেখে গিটহাব বা সরি মানে এইচটিএমএল সিএসএস রিয়াক্ট মঙ্গোডিবি নাম লেখে অনেকে। অনেকে নাম এবং লোগো লেখে। অনেকে হচ্ছে যে লোগো লেখে, শুধু মানে লোগো দেয়, আমার মতন শুধু লোগো দেয়। আর ক্লাসই আর কি, লোগো দিলেই চলে আর কি, মানে মোটামুটি যে আপনাকে হায়ার করতে যাবে সে অলরেডি লোগো সম্পর্কে তার সাথে খুব ভালো পরিচিতি আছে। সো লোগো দিলেও ইজ গুড এনাফ, আপনি আপনার মতন করে একটা ডিজাইন করে দিলেই হবে। বাট স্কিলগুলো জাস্ট কি কি আপনি জানেন সেটা দিয়ে দেখেন। অ্যান্ড দয়া করে, দয়া করে যে জিনিসটাতে আপনি কনফিডেন্ট না, মনে করেন হচ্ছে যে পাইথনে আমি হচ্ছে জাস্ট একটা হ্যালো ওয়ার্ল্ড লিখছি, প্রিন্ট দিয়ে একটা হ্যালো ওয়ার্ল্ড লিখছি, আমি যে পাইথনটা অ্যাড করে দিই, এই কাজটা কইরেন না, দয়া করে। অ্যাটলিস্ট আপনি ইন্টারভিউ কোশ্চেন ফেস করতে পারেন এরকম টাইপের টেকনোলজি গুলো এখানে অ্যাড করেন। যে আচ্ছা ঠিক আছে, আমি হয়তো বা স্যাস নিয়ে আমি মোটামুটি পারি, আমাকে ইন্টারভিউতে কোশ্চেন গুলো আমি পারবো, সেই জিনিসটাই এখানে অ্যাড করিয়েন। একদম বেসিক, একদম মানে মাত্র মাত্র আমি শিখছি, শুরু করছি এবং ওটাই দিয়ে দিলাম, ওই জিনিসটা কইরেন না স্কিলের ক্ষেত্রে। এটা একটা হ্যাক আছে, একটা টেকনিক আছে। যদি এরকম হয় যে না আপনার এইখানে মনে হচ্ছে যে আমার স্কিলটা খুব ফাঁকা ফাঁকা রয়ে গেছে, হয়তো বা আমি এখনো একদম ফ্রেশার, আমি হয়তো বা রিয়্যাক্ট কি বলে আমার হচ্ছে যে রিয়্যাক্ট, টেলউইন্ড, মঙ্গোডিবি, এক্সপ্রেস বাদে আমি অন্য কিছু খুব একটা ভালো পারি না বা জানি না, আমার 4টা টেকনোলজি মাত্র আছে, ফাঁকা ফাঁকা লাগতেছে। সেই ক্ষেত্রে যে কাজটা করতে পারেন, এখানে আরেকটা ফিল্ড অ্যাড করতে পারেন, যে কারেন্টলি এক্সপ্লোরিং, এখন আমি এক্সপ্লোর করতেছি, কারেন্টলি আমি এক্সপ্লোর করতেছি, ওই রকম 3-4টা দিতে পারেন। বাট এগেইন এটা একটু রিস্কি, মানে ফাউ বলে দিয়েন না যে ভাই আমি এখন রাস্ট এক্সপ্লোর করতেছি, আমি এখন লারাভেল এক্সপ্লোর করতেছি, এগুলো আবার বলে দিয়েন না, তাহলে ঝামেলা আছে। কারণ ওইখান থেকে যদি জিজ্ঞেস করে বসতে পারে যে ভাই তুমি কি এক্সপ্লোর করলা, বলো আমাকে এতদিন তুমি কবে থেকে এক্সপ্লোর করতেছো, এই যে কয়দিন এক্সপ্লোর করছো সেটা আমাকে একটু বুঝাও যে কি কি এক্সপ্লোর করলা। ওটা কিন্তু প্রবলেম্যাটিক হয়ে যাবে। সো সৎ থাকতে হবে, সবসময় সৎ থাকতে হবে, সেটা হোক পোর্টফোলিওতে, সেটা হোক গিটহাব। দেন লাস্টে হচ্ছে গিয়ে কারেন্ট ওভারভিউ। কারেন্ট ওভারভিউটা আপনি আপনার কারুরটা ফলো করেন না, আমার হাম্বল রিকোয়েস্ট, কারুরটা ফলো করেন না, আপনি আপনার মন মতো লেখেন। হইতে পারে যে গ্রামাটিক্যাল ইরোর আছে, থাকুক গ্রামাটিক্যাল ইরোর থাকুক, আপনি আপনার মতন করে একটা লিখেন, আপনি আপনার মনের ভাষা দিয়ে লেখেন। লেখার পরে আপনি ওটাকে চ্যাট জিপিটি কে দিয়ে বলবেন, জাস্ট পরের লাইনে বলবেন যে রিরাইট দিস ইন প্রফেশনাল ম্যানার, বা রিরাইট দিস ইন উইথ গুড গ্রামাটিক্যাল, বা রিমুভ গ্রামাটিক্যাল মিস্টেক্স, বা এই জিনিসগুলো একটা প্রম্পটের মধ্যে দিয়ে
আপনি ওটাকে জাস্ট রিফ্যাক্টর করেন। কিন্তু আমি রিকোয়েস্ট করবো যে যার যারটা সে নিজে নিজে লিখেন। আহ কোনটায় কত কিওয়ার্ড আছে, কোন কিওয়ার্ড দিয়ে আমি আহ কি ক্যাপচার করতে পারবো, গিটহাবের ক্ষেত্রে এগুলো চিন্তা করার দরকার নেই। কারণ আসলে গিটহাব লিঙ্কডইনের মতন না যে আমি সার্চ দিয়ে খুঁজে বের করবো, ওরকম না। গিটহাব হচ্ছে আপনার পুরোপুরি অর্গানিক থাকতে হবে, আপনি যেরকম সেটাই আপনার এখানে দেখানো লাগবে। ওরকম জাস্ট কোন কিওয়ার্ডে বেশি সার্চ আসে কি আসে ওইগুলোর কোনো দরকার নেই। আপনি আপনার মন মতো লেখেন, আপনি ভিতর থেকে যেটা ফিল করেন সেটা লেখেন, আপনি যেটা নিজে করতে চান ফিউচারে, ফিউচার গোলটা আপনি লেখেন। লিখে তারপরে চ্যাট জিপিটি দিয়ে বলেন যে ভাই আমি, তুমি আমার এই জিনিসগুলো একটু রিফ্যাক্টর করে দাও। অ্যান্ড লাস্টলি এই জিনিসগুলো অপশনাল, এই dev ডট আইও যদি কেউ ইউজ করেন, এইটা হচ্ছে যে মানে এটা হচ্ছে যে একটা ফিড, এই এক্সটেনশনটা আমি হাইলি সাজেস্ট করি সবার কাছে, যদি কেউ ইউজ না করে থেকে থাকেন দিস ইজ এ গুড টাইম টু ইনস্টল দ্য এক্সটেনশন। যেহেতু আপনারা অলরেডি কোর্স শেষ করে ফেলছেন, আপনারা বের হয়ে যাবেন এইখান থেকে, গ্রাজুয়েট হয়ে বের হয়ে যাচ্ছেন। আহ, এখন নিজের আপ টু ডেট থাকা নিজের দায়িত্ব, নিজে নিজে আপনার আপ টু ডেট থাকতে হবে। কেউ আপনাকে আর ধরে বেঁধে অ্যাসাইনমেন্ট করাবে না, কেউ আপনাকে ধরে বেঁধে প্র্যাকটিস টাস্ক দিবে না, কেউ আপনাকে ধরে বেঁধে সাপোর্ট সেশনে টেনে নিয়ে আসবে না, কনসেপচুয়াল সেশনে টেনে নিয়ে আসবে না। ইউ আর অন ইউর ওন, অ্যান্ড ট্রাস্ট মি দিস ইজ দ্য বিগিনিং। আপনার কাছে মনে হচ্ছে যে ইয়েস আমি কোর্স শেষ করে ফেলছি, বাট এইটা অ্যাকচুয়াল বিগিনিংটা হচ্ছে এখন থেকে। কোর্স শেষ হয়ে গেছে, দ্যাটস ফাইন, সেটা আলাদা টপিক। আপনার অ্যাজ এ ডেভেলপার হিসাবে জার্নিটা শুরু হচ্ছে এখন থেকে। কারণ ইউ আর অন ইউর ওন নাও। আপনার নিজেকে এক্সপ্লোর করতে হবে, নিজেকে ডক পড়তে হবে, নিজেকে টিউটোরিয়াল খুঁজে বের করতে হবে, ব্লগ খুঁজে বের করতে হবে। সেটার জন্য ভালো একটা এক্সটেনশন আমি মনে করি ডেভ ডট মানে ডেলি ডট ডেভ। এখানে হচ্ছে যে আপনি আপনার মতন করে একটা ফিড তৈরি করতে পারেন, এবং সেই ফিডে হচ্ছে যে আপনার পছন্দের টপিকগুলো আসবে আর কি। আপনি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট নিয়ে এক্সাইটেড থাকেন তাহলে সেই জিনিসগুলো আনতে পারবেন। তো সেটারই একটা মানে রেগুলার পড়লে, আমার যদিও এখন এখান থেকে একটু কম পড়া হয়, আমি হচ্ছে যে ইমেইল নিউজ লেটার গুলো এখন বেশি পড়তেছি রিসেন্টলি, এই কারণে থেমে গেছে, নাহলে একটা টাইমে রেগুলার এখান থেকেই পড়তাম। বাট ইনিশিয়ালি আপনি যদি অতটা মানে লার্নিং মানে রিডিং পড়ার উপরে যদি খুব বেশি অভ্যস্ত না থাকে, তাহলে শুরুটা এটা দিয়ে করতে পারেন, কারণ এখানে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিছু আর্টিকেল আসে। ওইটারই একটা কার্ড এখানে অ্যাড করা গিটহাব অ্যাকশনস দিয়ে। এটা একটু অ্যাডভান্স হয়ে যায়, যার কারণে আমি এটা অ্যাভয়েড করতেছি। বাট কেউ যদি করতে চান তাহলে হাউ টু অ্যাড ডেলি ডট ডেভ কার্ড ইন গিটহাব লিখে যদি ইউটিউবে সার্চ দেন, ওদেরই একটা অফিসিয়াল স্টেপ বাই স্টেপ গাইড আছে যে এটা এটা আপনি কিভাবে গিটহাব অ্যাকশনস দিয়ে করতে পারেন। গিটহাব অ্যাকশনস জিনিসটা কি? গিটহাব অ্যাকশনস জিনিসটা হচ্ছে আপনি যদি কোনো রিপোজিটরিতে যান, যদিও আমার কোনো রিপোজিটরিতে অ্যাকশনস এই মুহূর্তে, আচ্ছা আমার ইয়েটাতেই দেখাই, আমার যেই পোর্টফোলিও যেটা মানে গিটহাবে যেটা অ্যাড করা আছে এটাই দেখায়, যে মীর হোসেনে যদি যাই এইখানেই দেখতে পারবেন যে যে অ্যাকশনস নামে একটা জিনিস আছে, যে ডেভ কার্ড। এই অ্যাকশনস মূলত হচ্ছে অটোমেটিক কোনো একটা প্রসেস যদি আমি চালাইতে চাই বিহাইন্ড দ্য সিন। ব্যাকএন্ডে আপনাদের ক্রোন জব দেখায় না এখনো, ক্রোন জব নামে একটা জিনিস আছে। ক্রোন জব হচ্ছে কি, সার্ভারে হচ্ছে গিয়া নির্দিষ্ট একটা টাইম পর পর চলতে থাকে, অটোমেটিক চলতে থাকে, ওটা কাউকে যে ইনিশিয়ালাইজ করা। এখন আমরা কি করি, আমরা এখন যে সার্ভারের মডেলটা জানি সেটা হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট বেস। আমি একটা রিকোয়েস্ট দিব, সে আমাকে একটা রেসপন্স করবে, আমি একটা রিকোয়েস্ট দিব, সে আমাকে একটা রেসপন্স দিবে। এটাকে বলে এইচটিটিপি রিকোয়েস্ট রেসপন্স মডেল। ক্রোন জব আসলে ওই কাজটা করে না। ক্রোন জব একটা নির্দিষ্ট টাইমার পর পর সে হচ্ছে গিয়ে ওইটাকে রান করে দেয়। সো গিটহাব অ্যাকশনস হচ্ছে কাইন্ড অফ ওরকম একটা ক্রোন জবের মতন একটা টাইমার, যেটা নির্দিষ্ট টাইম পর পর হচ্ছে যে একটা অ্যাকশন ট্রিগার করতে থাকে, এবং সেই অনুযায়ী আমার এই ডিটেলসটা নিয়ে আসে। সো গিটহাব অ্যাকশনসটা আসলে ওই ডিপ্লয়মেন্ট বা এইসব টাইপের জিনিসগুলো কাজে দেয় অনেক, বাট ওটা আবার একটু এগেন একটু বেশি অ্যাডভান্স হয়ে যায়, যার কারণে আমরা আপাতত ওইদিকে যাচ্ছি না। বাট কেউ যদি ওটা অ্যাড করতে চান, একটু গুগল ইউটিউবে একটু ঘাটাঘাটি করলে, বেশি না 10-15 মিনিটের কাজ আর কি, স্টেপ বাই স্টেপ ফলো করে গেলেই হবে। লাস্টলি আসি সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আমাদের প্রজেক্ট। কারণ আমাদের এখানে আহ একটা কথা আছে, প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী। দর্শনধারী যদি আমরা ভালো করি, দিস ইজ গুড, কিন্তু আলটিমেট ডিসিশনটা এসে ঠেকে কোথায়? গুণ বিচারীতে। দর্শনধারী যতই ভালো হোক না কেন, আপনার যদি অ্যাকচুয়াল ওই স্কিল সেটটা না থাকে, যদি অ্যাকচুয়ালি আপনি হচ্ছে গিয়ে ওটার জন্য সুটেড না হন, সেজন্য কিন্তু আপনাকে আর হায়ার করবে না। তো এই যে গুণ বিচারীর জায়গাটাতে যে আমরা কিভাবে আহ, ভালো করতে পারি, সেটার জন্য আসে আমাদের পিন রিপোজিটরি। যেহেতু আমাদের কাছে এখনো জব নাই, আহ, আমাদের যে জিনিসটা দাঁড়ায় ফ্রেশার হিসাবে, মানে একটা সার্কুলার ডিপেন্ডেন্সি আছে, জিনিসটা একটু খারাপ, বাট মানে শুনে রাখেন আর কি, জিনিসটা কিছুটা এরকম ইন্ডাস্ট্রিতে, যে আমার হচ্ছে যে এক্সপিরিয়েন্স নাই এই কারণে জব হচ্ছে না, এক্সপিরিয়েন্স তৈরি করার জন্য আবার জব লাগবে, মানে একটা সার্কুলার ডিপেন্ডেন্সি। যে জব নাই কারণ
এক্সপিরিয়েন্স নেই, আবার এক্সপিরিয়েন্স হচ্ছে না কারণ আমি জব পাচ্ছি না। সো মানে এটা ইস এ মেস। বাট দ্য থিং ইজ যে এটা মানে এখন ভাই আমার এক্সপিরিয়েন্স নাই দেখে আমি জব করতে পারবো না, এটা তো আর বললে চলবে না, রাইট? ফ্রেশার হিসাবে তো আমাদের এটাকে সার্ভাইভ করতে হবে। সো ইনিশিয়াল জবটা পাওয়া সবচেয়ে কঠিন আপনাদের জন্য, কারণ এক্সপিরিয়েন্সটা নেই। যখন আপনি হচ্ছে যে 1 বছর 2 বছর কোনো একটা জায়গায় চাকরি করে ফেলবেন, তখন দেখবেন তারপর থেকে জব পাওয়াটা রিলেটিভলি ইজিয়ার হয়ে যায়। বাট যেহেতু ইনিশিয়ালি আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, আমাদের ওই এক্সপিরিয়েন্সের জায়গাটা, ঘাটতিটা পূরণ করতে হবে আমাদের প্রজেক্টস দিয়ে। সেই প্রজেক্টস আমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। প্রজেক্টের 6টা রিপোজিটরি পিন করা যায়, আমি সাজেস্ট করব যদি পসিবল হয় 6টাই অ্যাড করে রাখেন। উপরের দিকে যেগুলো বেশি ইমপ্রেসিভ সেগুলো দিয়ে রাখবেন, আর নিচের দিকে একটু কম ইমপ্রেসিভ সেটা দিয়ে রাখবেন। আর যদি এরকম হয় যে না, কোনোটা আসলেই মানসম্মত না, আমি খুব বেশি স্যাটিসফাইড না ওই জিনিসটা দিয়ে, আমি খুব বেশি স্যাটিসফাই না, তাহলে অ্যাড করেন না, 4টা বা 5টা অ্যাড করে রাখেন তাহলেই হবে। বাট আমি হাইলি সাজেস্ট করবো যেন 6টা ভালো প্রজেক্ট আপনার থাকে। মোটামুটি 6টা থেকে 7টা ভালো প্রজেক্ট যদি আপনার থাকে, 6টা 7টাও অ্যাকচুয়ালি লাগে না, যদি আমরা হাই ভলিউমের 3টা প্রজেক্ট ভালোভাবে করতে পারি তাহলেই হচ্ছে গুড এনাফ। বাট 6টা থাকলে আর কি খারাপ হয় না। সেশন আমরা হচ্ছে গিয়া 10:30টার মধ্যে শেষ দিয়ে দিব। সো টেনশন করার কিছু না, অল্প কিছুক্ষণ বকবক আর আমার শোনা লাগবে, খুব বেশি বকবক আমার বাকি নাই আর কি। একজন কোশ্চেন করতেছেন আর কি যে সেশন কতক্ষণ চলবে। আচ্ছা, সো এই জায়গাটার মধ্যে হচ্ছে যে কয়েকটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে আমাদের। আমাদের রিপোজিটরি আমরা যেটা করি, আমরা যখন নর্মালি ডেভেলপ করি তখন আমরা হচ্ছে কি খুব বেশি কেয়ার দেই না। বাট যেহেতু এই রিপোজিটরিটা একটা রিপ্রেজেন্টেশনাল একটা জিনিস, যে আচ্ছা আমি একটা মানুষের কাছে এটা প্রেজেন্ট করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের এখানে কয়েকটা কাজ করা লাগবে। সর্বপ্রথম readme.md টা হচ্ছে গিয়া অ্যাড করতে হবে ভালোভাবে। অ্যান্ড মজার বিষয় হচ্ছে, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, এইটা আমার আইডিপিআর ক্লায়েন্ট, এইটা আমার হচ্ছে যে প্রোগ্রামিং হিরোর 11তম অ্যাসাইনমেন্ট ছিল মনে হয়, 11 বা 12তম অ্যাসাইনমেন্ট ছিল। আমি যখন ব্যাচ 3-তে আর কি স্টুডেন্ট অবস্থায় ছিলাম আর কি, তখনকার অ্যাসাইনমেন্ট এটা। যদিও মানে এখন এগুলো চেঞ্জ করে ফেলা উচিত, বাট চেঞ্জ করা আসলে হয় নাই। যাই হোক, আমাদের হচ্ছে গিয়ে মানে এক্সপ্লেনেশন গুলো বুঝলেই হইতেছে আর কি। সো যেটা করতে হবে যে আমাদের এই রিডমিটা অ্যাড করতে হবে, এবং এই রিডমিটা আমি একটা জিনিস এখানে যেহেতু ছোটবেলায় করছি মিস করে গেছিলাম, আমি হচ্ছে আপনাদের ওই টাস্ক ডকে অ্যাড করে দিচ্ছি। আজকে সকালে ইস্তিয়াক ভাইয়ের সাথে বসা হয়েছিল, এখানে আপনারা যে কাজটা করেন যে একটা রিপোজিটরি, এটাকে আমি যদি ক্লোন করতে চাই এবং ক্লোন করে আমি যদি লোকালি চালাইতে চাই, আমরা লোকালি একটা রিয়েক্ট অ্যাপ্লিকেশন চালানোর জন্য কি করি, প্রথমে গিটহাব থেকে ক্লোন করি, গিট ক্লোন, তারপরে রিপোজিটরি ইয়ে দিয়ে লিঙ্ক দিয়ে, তারপরে কি করি এনপিএম আই দেই। রাইট, আমরা নোড মডিউলস প্যাকেজ গুলো জেনারেট করার জন্য, আমরা হচ্ছে প্যাকেজ গুলো ইনস্টল করার জন্য এনপিএম আই দেই। এনপিএম আই দেওয়ার পরে কি করি, এনপিএম রান ডেভ দেই। এই 3টা কমান্ডই তো আমরা দিই, এর চেয়ে বেশি তো কমান্ড আর নাই। তো আপনারা ওই জিনিসগুলো একটু এইখানে অ্যাড করে দিয়েন, যে হ্যাঁ আমি যদি এটাকে আমি লোকালি রান করে দেখতে চাই তাহলে আমার কি কি স্টেপ ফলো করা লাগবে। এটা যেটা করবে যে আপনার রিক্রুটারকে একটু সাবকনশিয়াস মাইন্ডে এইটা জানান দিবে যে আপনি সবগুলা কেস মাথায় চিন্তা করেন, সব দিকে চিন্তা বিবেচনা করে আপনি একটা স্টেপ নেন। ওটা একটা ভালো পজিটিভ ইমপ্রেশন জেনারেট করে আর কি। এটা রিলেটেড আমি একটা আর্টিকেল সেদিন পড়তেছিলাম আর কি। ওই জিনিসটা অ্যাড করেন। লাইভ লিঙ্ক ক্লায়েন্ট রিপোজিটরিতে অলরেডি এটাই ক্লায়েন্ট রিপোজিটরি, এটা আমি আবার কেন অ্যাড করেছিলাম আমার মনে নাই। সার্ভার রিপোজিটরিটা অ্যাড করে দিতে পারেন। আর ফিচারটা হচ্ছে কি এখানে খুব কম লেখা। ফিচারটা আমি এখানে ভুল করছিলাম, আমি স্টুডেন্ট থাকা অবস্থায় হচ্ছে গিয়ে ভুল করছিলাম। সেটা হচ্ছে যে ফিচারের মধ্যে আসলে মানে কি কি আছে শুধু সেটা লিখে ছেড়ে দিছি। আপনি আহ, যে কাজটা করতে পারেন, ফিচারের মধ্যে জিনিসগুলো লিখতে পারেন, যে হচ্ছে যে ফিচারগুলো কি কি কাজ করে, কিভাবে ইন্টারাকশন করে, সেটা একটু ডিটেলসে বুলেট পয়েন্ট আকারে লিখলেন। আর একটা ছোট একটা জিনিস অ্যাড করতে পারেন, একটা সুন্দর একটা পাঞ্চ দেওয়ার জন্য লাস্টে একটা লাইন অ্যাড করতে পারেন, ইন্টারেস্টিং রোড ব্লক। ইন্টারেস্টিং রোড ব্লকটা কি, আপনি এই অ্যাপ্লিকেশনটা বানাইতে যে কি রোড ব্লক ফেস করছেন এবং আপনি সেটা কিভাবে সলভ করছেন। এটার একটা ছোট একটা স্টোরি, বেশি না, 4-5 লাইনের মধ্যে একটা স্টোরি লিখে ফেলতে পারেন, যে আচ্ছা ঠিক আছে আমি এই জিনিসটা করতে যাচ্ছিলাম, সলভ করতে পারি নাই, অমুক জায়গা থেকে দেখে আমি পরবর্তীতে এই প্রবলেমটা এখানে ওভারকাম করছি। এইটা আপনার রিক্রুটারকে একটা জানান দিবে যে না ঠিক আছে আপনি ওই রিসার্চ বা খুঁজাখুঁজির মধ্যে আপনি আছেন। সো এটা একটা পজিটিভ ইমপ্রেশন জেনারেট করবে। অ্যান্ড ডান পাশে, ডান পাশে হচ্ছে যে আপনাদের কিছু ফিল্ড থাকে যেগুলো আপনারা কখনোই হচ্ছে গিয়া ফিল আপ কেন জানি করেন না। আমি যদি এটা ফাঁকা অবস্থায় দেখি, যদি আমি হচ্ছে যে এই টেস্ট B9-এ যাই, এই জায়গাটা আমি সাধারণত, আচ্ছা এটা তো একদমই ফাঁকা। আচ্ছা দাঁড়ান, আমি হচ্ছে গিয়ে অন্য একটাতে যাই, রিয়াক্ট উইথ CN-এ যাই, একটু কয়দিন আগে এটা হচ্ছে যে ইয়ে করছি। এই যে দেখেন এই পাশে আপনাদের এরকম একটা অবস্থায় থাকে, এই জিনিসটা খুব খারাপ।
এই জিনিসটা খারাপ হওয়ার কারণ হচ্ছে মানে আপনি হচ্ছে অবহেলা করছেন, এটার প্রতি হচ্ছে গিয়ে কোনো ফোকাস দেননি। তো এই জায়গাটার মধ্যে আপনি হচ্ছে যে এই গিয়ার আইকনে অ্যাড করলে এই যে দেখেন হচ্ছে যে এখানে টপিকস মানে কি কি জিনিসপাতি আপনি ইউজ করছেন, এখানে রিয়াক্ট দিয়ে সার্চ দেওয়া যায়, যে রিয়াক্ট টিয়াক্ট হাবি জাবি এগুলো দিয়ে সার্চ দেওয়া যায়। এই জিনিসগুলো একটু দয়া করে অ্যাড করেন। মানে এটা খুবই সার্টেল একটা জিনিস, বাট এই যে দেখেন আমি এক নজরে দেখলেই বুঝতে পারতেছি যে আমার প্যাকেজ ডট জেসনে যে দেখা লাগতেছে না যে আছে ঠিক আছে এই স্টুডেন্টটা বা এই লার্নারটা বা এই ক্যান্ডিডেট আসলে কি কি টেকনোলজি ইউজ করছে। এখানে আমি এক নজরে দেখলে এখানে বুঝে যাচ্ছি যে ওকে ঠিক আছে এই প্রজেক্টের মধ্যে কি কি টেকনোলজি ইউজ করা আছে। কারণ টেকনোলজি স্ট্যাকটা একটু ইম্পর্টেন্ট, যখন কেউ একজন হায়ার করে তার অলরেডি একটা এক্সিস্টিং অ্যাপ্লিকেশন আছে, সেটাতে আপনাকে অ্যাড করতে চাই এবং তার স্ট্যাক অলরেডি ডিফাইন। সো আপনি যদি ওই আপনি তো যখন মানে যখন আপনি হচ্ছে যে অ্যাপ্লাই করবেন তখন তো অবভিয়াসলি স্ট্যাকটা দেখে অ্যাপ্লাই করবেন। বাট এখানে যখন সে সিমিলার কাইন্ড অফ স্ট্যাক দেখবে যে ইয়েস তার রিয়াক্ট লাগবে, আপনিও এখানে রিয়াক্ট দিয়ে একটা প্রজেক্ট অলরেডি করে ফেলছেন, জিনিসটা একটু পজিটিভ ইম্প্যাক্ট জেনারেট করে। অ্যান্ড অ্যাবাউট এর মধ্যে একটা খুবই এক লাইনের মধ্যে পুরা আপনার পুরো প্রজেক্টটা কি নিয়ে সেটা হয়তোবা আপনি নিজে লিখতে একটু কষ্ট হলে হইতে পারে, সমস্যা নেই। আপনি গিটহাব বলতেছি, চ্যাট জিপিটির কাছে যে আপনি আপনার প্রজেক্টটা এক্সপ্লেন করেন। যেরকম আমার এই আইডিপিআর ক্লায়েন্ট প্রজেক্টটা মূলত ছিল ম্যাকবুক রিপেয়ার করার একটা অনলাইন শপ টাইপের একটা জিনিস আমি করার চেষ্টা করছিলাম, যে এখানে একজন ইউজার আসবে, সাইন আপ করবে, তারপরে সে একটা রিকোয়েস্ট দিবে যে আমার একটা ম্যাকবুক নষ্ট হয়ে গেছে। দেন হচ্ছে যে আই রিপেয়ার ওয়েবসাইট থেকে তাকে একটা কোটেশন দেওয়া হবে যে হ্যাঁ তোমার এটা রিপেয়ার করতে এত টাকা খরচ হবে। সে ওটা যদি অ্যাকসেপ্ট করে তাহলে তার ম্যাকবুকটা হচ্ছে যে পাঠিয়ে দিবে একটা অ্যাড্রেসের মধ্যে, আমাদের শপের কাছে পাঠিয়ে দিবে, এবং সেটা আমরা রিপেয়ার করে আবার তার কাছে পাঠিয়ে দিব। দিস ওয়াজ দ্য জেনারেল আইডিয়া অফ আই রিপেয়ার ক্লায়েন্ট বা আই রিপেয়ার অ্যাসাইনমেন্ট। এটা আমাদের বেলায় তো চ্যাট জিপিটি ছিল না, বাট আপনাদের বেলায় যেহেতু আছে আপনারা এটা ভালোভাবে ইউজ করতে পারেন। এই জিনিসটাই যে আমি যে কাহিনীটা বললাম, এরকম আপনি আপনার অ্যাপ্লিকেশনটা বা আপনার প্রজেক্টটা ডেসক্রাইব করে চ্যাট জিপিটির কাছে দিয়ে বলবেন যে ভাই এক লাইনে আমাকে একটা ডেসক্রিপশন ক্রিয়েট করে দাও। তাহলে যে সেইখানে দেখবে সে অ্যাটলিস্ট একটা জিস্ট পাওয়ার চেষ্টা করবে যে আসলে আপনি এই প্রজেক্টে কি করার চেষ্টা করছেন। কারণ যখন কোনো একটা জায়গায় হায়ারিং হয় দেখা যাচ্ছে 200 300 400 বা ভালো কোম্পানি হলে 500 600 ছাড়াই যায়, ওইখান থেকে শর্ট ডাউন লিস্ট ডাউন করতে 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 দেখা যাচ্ছে 10 15 জন আসে। 10 15 জনের জিনিসগুলোও ধরে ধরে এরকম অ্যাসিস্ট করাটাও কিছুটা টাফ, একটু দ্রুত করা লাগে জিনিসগুলা, হাতে সময় থাকে কম, দেখা যাচ্ছে ডেভেলপার আমার আজকেই লাগবে, যত তাড়াতাড়ি আমি হায়ার করতে পারবো তত তাড়াতাড়ি ভালো। এই জিনিসগুলো একটু ডিপে কম যাওয়া হয়। এই ছোটখাটো কয়েকটা জিনিসের উপরে বেস করে কিন্তু জাজ করা হয় যে সে আসলে কতটুকু কাজ করছে বা কতটুকু কাজ জানে সে। এই কারণে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সো এই ছিল আমাদের ব্রেকডাউন, আমাদের গিটহাবের পোর্টফোলিওর ব্রেকডাউনটা। সো এইটা আমরা এই পর্যন্ত শেষ করতে পারি। আমরা হচ্ছে গিয়ে কিছু কোশ্চেন নিয়ে ফেলি, যদি কারোর কোনো কোশ্চেন থাকে এই পর্যন্ত, যদি কোনো কিছু আনক্লিয়ার থাকে। টাস্কের লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে কি এটা স্টেক ভাই ভালো বলতে পারবেন, টাস্কের লিঙ্কটা দিয়ে দেওয়ার কথা, দিয়ে দিবে। আহ কি জানো তারপর কি ভাইয়া, ক্যান ইউ প্লিজ শো আস দ্য github.dev, github.dev। আচ্ছা github.devটা ইন্টারেস্টিং, এটা আসলে কিছুটা টাকা পয়সা খরচ করা লাগে। github.devটা আসলে ওরকম আহামরি কিছু না। এটাতে এটাতে রিয়েল লাইফ ডেভেলপমেন্ট করাটা একটু টাফ, কারণ এখানে হচ্ছে গিয়ে টার্মিনালের অ্যাক্সেস পাওয়া যায় না। বাট এই github.com এর জায়গায় যদি আপনি হচ্ছে যে github.dev লিখে দেন, তাহলে যেটা হবে সে আপনাকে ব্রাউজারের মধ্যে আপনাকে হচ্ছে কি একটা ভিএস কোডের একটা লেআউট দিব, ভিএস কোডের একটা জিনিস আপনাকে এখানে তৈরি করে দিবে। একটু সময় নেয় এটা, একটু স্লো, ফ্রিটাতে একটু স্লো। অ্যান্ড এখানে একটা জিনিস সুবিধা হয় যে আপনি যদি কোনো একজনের মনে করেন আপনি অনলাইনে ঘাটাঘাটি করতে করতে আপনি একটা প্রবলেম ফেস করতেছেন, সাপোজ যে প্রবলেমটার আপনি অনলাইনে সলিউশন খুঁজতেছেন, সলিউশন খুঁজতে খুঁজতে আপনি একজনের সলিউশন পাইছেন যেটা যেখানে একটা গিটহাব রিপোজিটরি দেওয়া আছে। এখন ওইখানে ধরে ধরে গিটহাব রিপোর মধ্যে হচ্ছে যে নেভিগেট করাটা তো একটু টাফ, রাইট? সো আপনি হচ্ছে গিয়ে github.dev এন্টার দিতে পারেন, সে আপনাকে একটা এডিটর বানিয়ে দিবে। আল্লাহ জানে আজকে ওর কি হয়েছে, আমার মনে হয় এখানে নেক্সট, আচ্ছা জাভা স্ক্রিপ্টটা মনে হয় এনাবেল করা লাগতো। যাই হোক, বেশ সময় নিচ্ছে, এত সময় নেয় না সাধারণত, আই ডোন্ট নো সার্ভারে কি হয়েছে ওদের। বাট এখানে একটা ভিএস কোডের একটা ইনভারনমেন্ট আপনাকে তৈরি করে দিবে। বাট দ্য প্রবলেম ইজ যে আপনি এখানে অ্যাক্টিভ ডেভেলপমেন্ট করতে পারবেন না, আপনাকে এখানে টার্মিনাল অ্যাক্সেস তারা দিবে না। যদি আপনার টার্মিনালের অ্যাক্সেস লাগে, এইখানে দেখেন ডান পাশে কোড স্পেস নামে একটা জিনিস আছে। এই ক্রিয়েট কোড স্পেস অন মেইনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে এই জায়গাটার মধ্যে এই যে মেইন ব্রাঞ্চটা আছে সেই মেইন ব্রাঞ্চের অদৌলতে আপনাকে ক্লাউডের মধ্যে একটা কম্পিউটিং স্পেস তৈরি করে দিবে, যেখানে আপনি টার্মিনালের অ্যাক্সেস পাবেন এবং আপনি হচ্ছে যে সেখানে আহ হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণে প্রসেসিং পাওয়ার পাবেন এবং সেই অনুযায়ী হচ্ছে যে আপনি কিছুটা কাজ করতে পারবেন। বাট দ্য প্রবলেম ইজ যে এটার একটা হচ্ছে যে আপনি এখানে ঘাটাঘাটি করতে পারেন, বাট এটা আসলে
ফ্রি না। ফ্রিতে হচ্ছে গিয়ে কিছুটা কোঠা দেয়, বাট টোটালি ফ্রি না। দেখা যাচ্ছে যে ওটা এক্সিট করলে পরে আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে। আহ তো ওইটা আর কি টাকা পয়সার ব্যাপার থাকে আর কি। এমনিতে অন ইটস ওন এই যে, আচ্ছা ডেভ ক্রিয়েট হয়ে গেছে। সো github.devটা আসলে খুব বেশি আর কি ইয়ে না। এই যে আমি যখন টার্মিনাল ওপেন করতে যাব, সে আমাকে বলবে যে ভাই তুমি তো টার্মিনালে অ্যাক্সেস করতে পারবে না, কন্টিনিউ ওয়ার্কিং অন গিটহাব কোড স্পেসে, যে একটু আগে যেটা আপনাকে দেখাচ্ছিলাম, যে কোড স্পেসে তুমি করো অথবা লোকালি তুমি ক্লোন করে নাও, বাট তুমি এখানে টার্মিনালটা ওপেন করতে পারবে না। ওকে। আচ্ছা, পোর্টফোলিও দেখতে চাই, সবাই পোর্টফোলিও দেখতে যাচ্ছে। আচ্ছা, পোর্টফোলিও আমরা লাস্টে দেখবো, ঠিক আছে, আপাতত না। কিভাবে কভার স্টেট এগুলো অ্যাড করব, এই জিনিসটা তো অলরেডি হচ্ছে যে আমি ভিডিওতে দেখাই দিছি। বাট যদি আমরা একটু ইয়ে করি, রিভার্ট ব্যাক করি, খুবই সিম্পল, কিছুই করা লাগবে না। আপনার হচ্ছে যে ইওর প্রোফাইলে যাবেন, সরি রিপোজিটরিতে যাবেন। রিপোজিটরিতে যাওয়ার পরে আপনি হচ্ছে যে এখানে একটা নিউ রিপোজিটরি ওপেন করবেন। নিউ রিপোজিটরির মধ্যে আপনার যে ইউজার নেমটা আছে, এখানে দেখেন, খেয়াল করে দেখেন, এই যে ইউজার নেম, এই নিচেরটা হচ্ছে ইউজার নেম। আপনার যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেম দিয়ে একটা নতুন রিপোজিটরি ক্রিয়েট করে ফেলবেন, এখানে নতুন একটা রিপোজিটরি ক্রিয়েট করে ফেলবেন। এবং সেই রিপোজিটরিটার মধ্যে আপনি যদি readme.md অ্যাড করেন, যেরকম আমার আমার যেটা আছে, যে আমার এই যে যে জিনিসটা আছে, এইটা হচ্ছে যে readme.md এর মধ্যে আমার কোড করা আছে। এই যে আমার এখানে হচ্ছে যে readme.md, যে রটা দেখি, যে রটা একটু দেখার চেষ্টা করি, এখানে দেখেন ওই যে পুরো জিনিসটার কোডটা এখানে readme.md এর মধ্যে করা আছে। যদি ওই কোডটা আপনি readme.md এর মধ্যে করে দেন, তাহলে হচ্ছে যে সেইটা আলটিমেটলি আপনার হচ্ছে যে প্রোফাইলের মধ্যে এখানে এসে, যে প্রোফাইলের মধ্যে এখানে এসে অ্যাড হয়ে যাবে। ডিরেক্ট ইমেল দিলে অ্যাড হচ্ছে না। আচ্ছা, ইমেল ধরতে পারি নাই বিষয়টা। কোন জায়গায় অ্যাড করার কথা বলতেছেন? আপনি প্রোগ্রামিং হিরোতে কিভাবে জব পাইছেন? আচ্ছা, এটা আসলে অন্য অন্য টাইপের কোশ্চেন। এটা অনেক লম্বা কাহিনী, অন্য একদিন ইনশাল্লাহ শেয়ার করবো। আজকের সেশনের কনটেক্সটের বাইরেও এটা। কারেন্ট স্টেটের নাম্বারগুলো, ইয়েস, কারেন্ট স্টেটের নাম্বারগুলো অটোমেটিক আপডেট হয় আপু। আহ, এই যে অটোমেটিক আপডেট হয়, এটা আপনার ম্যানুয়ালি কিছু করা লাগে না, অটোমেটিক আপডেট হয়। যেরকম আমার একটু আগে কিন্তু জিরো ছিল, যদি খেয়াল করে থেকে দেখেন, আমি হচ্ছে যে পুশ করছি, আমার হচ্ছে যে স্ট্রাইকটা কাউন্ট হচ্ছিল না কেন জানি, ওটা এখন হচ্ছে যে আপডেট নিয়ে যে 23 হয়ে গেছে, এখন মনে হয় হার্ড রিলোড দিছি দেখে আপডেট নিয়ে নিছে আর কি। সেটা অটোমেটিক আপডেট হয়, এটা ম্যানুয়ালি কিছু করা লাগে না। হাই ভলিউম প্রজেক্ট কত বড়, এইটা খুব ভালো একটা কোয়েশ্চেন করছেন একজন, এমডি তারিকুল ইসলাম সাব্বির ভাই। থ্যাংক ইউ সো মাচ, খুব খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছেন, যে হাই হাই ভলিউম প্রজেক্ট আসলে কত বড়। হাই ভলিউম প্রজেক্ট আসলে কতটুকু বড় এবং কতটুকু ছোট, সেটার উপরে কম ডিপেন্ড করে, আপনার প্রজেক্টের ফিচারগুলো কি সেটার উপরে বেশি ডিপেন্ড করে। মনে করেন আপনি একটা খুব বড় প্রজেক্ট করলেন, কিন্তু আপনার প্রজেক্টের মধ্যে ক্রাউড অপারেশন বাদে কিছুই নাই, খালি ক্রিয়েট করা, ডিলিট করা, আপডেট করা, এইগুলোই কাজ। মানে সিম্পল, জাস্ট ক্রাউড অপারেশন, পোস্ট করা, গেট করা, ডিলিট করা, আপডেট করা, শুধু এগুলো কাজ। ওটা কিন্তু একটা হাই ভ্যালু কোনো প্রজেক্ট না। কেন? কারণ হচ্ছে যে ভাই এই জিনিসগুলো তো ইজি, রাইট? হাই ভ্যালু প্রজেক্ট কোনগুলো, যে আমার ফিচার কম কিন্তু ফিচারগুলোর কোয়ালিটি অনেক ভালো। হ্যাঁ, ফিচারগুলোর কোয়ালিটি খুব জোস লেভেলের কোয়ালিটি, যেরকম আপনাদের হচ্ছে নোড মেলার দেখানো হয়েছে সাপোজ। হ্যাঁ, যে আমি কোনো কিছু একটা করলে আমার হচ্ছে গিয়ে ক্লায়েন্টের কাছে একটা ইমেল চলে যাচ্ছে, জিনিসটা কিন্তু খুবই ইজি, নোড মেলার ইমপ্লিমেন্ট করা কিন্তু খুবই ইজি। কিন্তু এটা একটা হাই ভ্যালু একটা ফিচার, যে আছে ঠিক আছে, একটা ইনফরমেশন আদান প্রদান হচ্ছে রিয়েল টাইম। এইরকম জিনিসগুলো ফোকাস করবেন, যে ফিচারগুলো যেন ফিচার রিচ হয়, rather than যে সাইজ কত বড় আমার, অ্যাপ্লিকেশনের সাইজ কত বড় ওইটা ডাজেন্ট ম্যাটার। দ্য মেইন থিং ইজ যে ফিচারগুলোর কোয়ালিটি কেমন। খুবই সুন্দর একটা প্রশ্ন তারিকুল ইসলাম ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনার মতো এরকম ম্যাট্রিক্স কিরকম পাবো? আচ্ছা, আমার মতন ম্যাট্রিক্স পাইতে হলে ভাই রেগুলার কোড করতে হবে, কিছু করার নাই। কারণ এই কন্ট্রিবিউশনে দেখলে দেখতে পারবেন, মানে এটা হচ্ছে যে 21 সাল থেকে করা। সো অবভিয়াসলি আপনি হচ্ছে গিয়ে 24 সালে এসে আমার 21 সালের সাথে আপনি কম্পেয়ার করলে জিনিসটা হবে না। আনফরচুনেটলি যেটা হয়, আমাদের ডেভেলপাররা আমরা যেটা করি, যে আমরা সবসময় আমাদের সিনিয়র, বা আমি আমি নিজেকে বলতেছি না অবভিয়াসলি, আমি সিনিয়র না, আমাকে সিনিয়র ভাবার কোনো সুযোগও নাই। আমার থেকে আরো অনেক সিনিয়র ভাইরা আছেন, আমি বলতেছি যে যেরকম আমি দেখা যাচ্ছে অনেক সময় সিনিয়রদের সাথে কম্পেয়ার করে ফেলি, যে অমুক বড় ভাইয়ের তো অনেক কন্ট্রিবিউশন। বাট দ্য থিং ইজ যে আসলে ডেভেলপার হিসাবে, বিশেষ করে ফ্রেশার হিসাবে, আপনাকে নিজের সাথে নিজেকে কম্পেয়ার করতে হবে, যে আমি
মীর হিসাবে আমি মীর হোসেন গতকালকে যতটুকু জানতাম আজকে তার থেকে বেশি জানি কিনা। যদি অ্যান্সার হয় নো, দ্যাট মিনস আই এম ডুইং সামথিং রং। আমি প্রপারলি প্র্যাকটিস করতেছি না, বা আমি হচ্ছে ফাঁকিবাজি করতেছি বা কিছু একটা করতেছি, আমি সঠিক পথে নাই। কিন্তু যদি এটা হয় যে আমি মীর ঝঙ্কর ভাইয়ের 15 বছরের এক্সপিরিয়েন্সের সাথে আমি নিজেকে কম্পেয়ার করে বলতেছি না ঝঙ্কর ভাই তো অনেক পারে, আমি কিছুই পারি না, ওটা আসলে কোনো এক্সপিরিয়েন্স মানে কোনো কম্পারিজনই হলো না। ওটা জাস্ট আপনি আপনার আপনার জার্নির ফার্স্ট চ্যাপ্টারের সাথে অন্য একজনের জার্নির লাস্ট চ্যাপ্টার কম্পেয়ার করতেছেন, হলো না তো এটা। আপনাকে আপনার নিজের সাথে কম্পেয়ার করতে হবে যে আজকে আমি যতটুকু পারি তারপরের দিন আমি একটু বেশি পারি কিনা। সো রেগুলারলি কোড করতে হবে, রেগুলারলি কমিট করতে হবে। ও আচ্ছা, আরেকটা বিষয়, শুধু কোড করে গেলে হবে না, গিট অ্যাড গিট কমিট করতে হবে, রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। আমার এখানে মনে হয় 226টা রিপোজিটরি আছে, পার্সোনাল রিপোজিটরি। প্রাইভেট করা আছে অনেকগুলা, পাবলিকও আছে অনেকগুলা। তো রেগুলার বেসিসে, মানে আপনার তো অবভিয়াসলি এখানে 226টা নাই, রাইট? সো আপনাকেও রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে, রিপোর্ট তৈরি করতে হবে, এটার সাথে লেগে থাকতে হবে, কোড করতে হবে, কমিট করতে হবে, পুশ করতে হবে। তাহলে একটা টাইম পরে যে এরকম টাইপের একটা ম্যাট্রিক্স তৈরি হবে। গিটহাবের কন্ট্রিবিউশন কিভাবে কাউন্ট হয়, এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। গিটহাবের কন্ট্রিবিউশন কাউন্ট হয় আপনি যখন, আচ্ছা গিটহাবের কন্ট্রিবিউশন এখানে একটা কাহিনী আছে। কাহিনী হচ্ছে, এটা যে কোন জায়গায় ছিল, আচ্ছা এই যে কন্ট্রিবিউশন সেটিংস এর মধ্যে আপনারা একটা জিনিস অ্যাড করে দিয়েন, যে প্রাইভেট কন্ট্রিবিউশন, যে আপনার প্রাইভেট কন্ট্রিবিউশন গুলো সে এখানে ছকে দেখাবে কিনা। আমার তো কন্ট্রিবিউশন এখন মনে হচ্ছে একটু কমই। আমি যখন আগে স্টুডেন্ট ছিলাম তখন অনেক কোড করা হতো। এই আমি যখন হচ্ছে প্রোগ্রামিং হিরোতে মানে স্টুডেন্ট হিসেবে আসি তখনকার ম্যাট্রিক্স আর কি এটা। সো এখানে প্রাইভেট রিপো আছে অনেকগুলো, এইটা যদি আপনি টিক মার্ক দিয়ে দেন তাহলে হচ্ছে কি আপনার এই প্রাইভেট কমিট গুলো দেখাবে। কমিট কখন কাউন্ট হয় এটা হচ্ছে আমাদের বোঝা দরকার। কন্ট্রিবিউশন তখনই কাউন্ট হয় যখন আপনি কোনো একটা রিপোতে কমিট করবেন এবং সেই কমিটটা যখন মেইন ব্রাঞ্চে হবে। সাপোজ আপনি আপনার নিজের মতন করে একটা ব্রাঞ্চ তৈরি করছেন, ডেভেলপমেন্ট নামে একটা ব্রাঞ্চ তৈরি করছেন, বা হাবিজাবি ফিচার নামে একটা ব্রাঞ্চ তৈরি করছেন, ওইখানে কমিট করতেছেন, সেই কমিটটা কন্ট্রিবিউশন হিসাবে কাউন্ট হবে না। যখনই আপনি আপনার ওই ব্রাঞ্চটাকে মেইন ব্রাঞ্চের সাথে যখন মার্চ করবেন, তখনই সবগুলো আবার অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে দেখায় দিবে। সো দ্য মেইন কন্ডিশন ইজ যে আপনাকে কমিট করতে হবে এবং সেই কমিটটা হতে হবে মেইন ব্রাঞ্চের মধ্যে, তাহলে সেটা কন্ট্রিবিউশন হিসাবে কাউন্ট হবে। এটাও খুব সুন্দর একটা কোশ্চেন ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ নাফিস সাদিক ভাই, খুব সুন্দর একটা কোশ্চেন ছিল। আচ্ছা, কমিটের কোনো লিমিটেশনস নাই ভাই, কমিটে আপনার যত খুশি তত কমিট করেন। আমার মনে হয় একদিনে একটা ছিল, একদিন আমি 32টা কমিট করছিলাম একদিনেই। ওই দিন হচ্ছে গিয়ে একটা প্রজেক্ট সাবমিশনের লাস্ট ডেট ছিল। সো ভেজাল লেগে গেছিল, করি নাই করি নাই করি নাই, শেষ মুহূর্তে যে করা লাগছে। সো কমিটের কোনো আসলে লিমিটেশনস নাই আর কি। আচ্ছা, হোয়াট ডাজ অ্যাপোলো মিন? আচ্ছা, হোয়াট ডাজ অ্যাপোলো মিন, আমার পিছনে যে অ্যাপোলো লেখা আছে, আমাদের লেভেল 2 গ্রুপের নাম হচ্ছে, মানে আমাদের যে ইন্টারনাল যে টিমটা আছে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের নাম টিমের নাম হচ্ছে আর কি অ্যাপোলো, অ্যাপোলো টিম। এই কারণে আর কি পিছনে অ্যাপোলো লাগা আছে। ছোট করে ওই কর্নারে হচ্ছে যে প্রোগ্রামিং হিরোর লোগোটাও আছে। বাট প্রোগ্রামিং হিরো যে এখানে সেশন নিচ্ছে এটা জানা কথা, সো এটা তো বড় করে না লিখলেও চলে। বাট আমি আমার টিমকে অনেক বেশি ভালোবাসি, তো এই কারণে আমি টিমের নামটা পিছনে হচ্ছে বড় করে লাগাই রাখি। প্রোফাইল পিকচার হিসাবে গিটহাবে নিজস্ব ব্র্যান্ড লোগো দেওয়াটা কতটুকু যুক্তিসম্মত হবে, এই জিনিসটা নিয়ে আমি অলরেডি বলে ফেলছিলাম যে আপনারা এই কাজ করেন না। কারণ ব্র্যান্ড রিকগনিশন নাই এখনো। আপনার যদি এরকম হয় যে ইয়েস আপনার হচ্ছে ব্র্যান্ড, এমন ব্র্যান্ড রিকগনিশন আছে যে মনে করেন আহ, অনেক বড় একটা ব্র্যান্ড, সেটা আলাদা কেস, বাট মোস্ট লাইকলি নাই। সো ব্র্যান্ড লোগো দিয়েন না। আমি হচ্ছে কি এখানে লোগো দেওয়ার অনেকগুলো রিজন আছে। যেহেতু হচ্ছে যে সবাই এখানে আসে, স্টুডেন্টরা আসে এখানে হচ্ছে ইয়ে করে, ইন্টারাকশন করে, এই কারণে আমি হচ্ছে কি আমার নিজের ছবি দিই না আর কি। আহ আচ্ছা, প্রো হাই ভ্যালু প্রজেক্ট ফিচার, আচ্ছা এটা তো, আচ্ছা হাই ভ্যালু প্রজেক্ট ফিচার কিভাবে জেনারেট করব, এটা একটা খারাপ কোশ্চেন না, ভালো কোশ্চেন। হাই ভ্যালু প্রজেক্ট ফিচার করার জন্য আপনি হচ্ছে চ্যাট জিপিটি সাহায্য নিতে পারেন। চ্যাট জিপিটি নিয়ে অনেক কনসার্ন আছে আমাদের, যে আসলে চ্যাট জিপিটি কতটুকু ইউজ করা উচিত বা কি করা উচিত। আনলেস আপনি যতক্ষণ না বুঝে কোড করতেছেন ততক্ষণ ইউজ করা ফেয়ার এনাফ, কোনো সমস্যা নেই। যদি এরকম হয় যে আপনি না বুঝে চ্যাট জিপিটি থেকে জিনিসপাতি নিয়ে এসে ইউজ করে ফেলতেছেন, সেটা প্রবলেম্যাটিক, অবভিয়াসলি সেটা প্রবলেম্যাটিক। বাট আমি খুব সুন্দর একটা কোড দেখতেছিলাম যে যারা কপি করে তারা আসলে জানে না যে এটা কেন তারা কপি করলো, এবং পরবর্তীতে যেটা হয় যখন এটা ব্রেক করে, যেহেতু তারা জানে না যে এটা কেন কপি করছিল, সেহেতু সেটা তারা ফিক্সও করতে পারে না।
তো এই মাইন্ডসেটটা সবসময় মাথায় রাখবেন যে আমি যখন চ্যাট জিপিটি থেকে কোনো কোনো কিছু না বুঝে কপি করে নিয়ে এসে বসায় দিব, হয়তোবা ওই মুহূর্তে আমার কাজটা হয়ে যাচ্ছে, কিন্তু আমি যখন হচ্ছে যে পরবর্তীতে আমার অ্যাপ্লিকেশন গ্রো করবে, যখন এইটার উপরে ডিপেন্ডেন্সি বাড়বে, অ্যান্ড অবভিয়াসলি মানে কোড হচ্ছে এমন একটা জিনিস যেটা ব্রেক করে বা ক্রিয়েট হয়, তখন কিন্তু যে ধরা খাবেন। সো এই মাইন্ডসেটটা একটু রেখেন। এইটা বাদে আপনি যদি চ্যাট জিপিটি কে বলেন যে ভাই আমি এই কোডটা বুঝতেছি না, এক্সপ্লেন করে দাও, টিউটর হিসাবে ইউজ করেন, বা আইডিয়াস জেনারেট করার জন্য করেন, যে আচ্ছা ঠিক আছে ভাই, আমি এরকম একটু ইন্টারমিডিয়েট লেভেলের একটা প্রজেক্ট করতে যাচ্ছি, তুমি আমাকে কিছু সাজেশন দাও, কিছু হচ্ছে গিয়া আইডিয়াস দাও। সেই আইডিয়াগুলো আপনাকে দিল, দেখা যাচ্ছে সেই আইডিয়াগুলো, দেখা যাচ্ছে আপনাকে বললো যে একটা চ্যাট অ্যাপ্লিকেশন ইমপ্লিমেন্ট করে ফেলো, একটা রিয়েল টাইম নোটিফিকেশন সিস্টেম দাঁড়া করায় ফেলো, একটা এআই বেসড ইমেজ সার্চ অ্যাপ্লাই করে ফেলো। সো এগুলো তো অবভিয়াসলি কঠিন, স্বাভাবিক, আপনি এগুলো করতে পারবেন না। তারপর আপনি তাকে বললেন যে আচ্ছা ঠিক আছে ভাই, এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার জন্য আমার আসলে কি কি টেকনোলজি দরকার, সে টেকনোলজি নামগুলো দিল। সাপোজ এখানে আপনি হচ্ছে গিয়ে দেখলেন যে এমন একটা টেকনোলজি আছে যেটা নাম আপনি হয়তো আগে শুনেন নাই। তারপরে আপনি বললেন যে ভাই এই স্পেসিফিক টেকনোলজিটা কিভাবে কাজ করে তুমি আমাকে একটু ওভারভিউ দাও, এটা শিখতে কতদিন লাগতে পারে সেটা আমাকে একটু জানাও, এটা শিখার একটা আউটলাইন আমাকে দাও। এইভাবে যদি আপনি স্টেপ বাই স্টেপ চ্যাট জিপিটিকে একটা টিউটর হিসাবে ইউজ করেন, তাহলে গুড এনাফ, এবং এই আইডিয়াগুলো চ্যাট জিপিটি থেকেই আপনি জেনারেট করতে পারবেন। ম্যাট্রিক্স কিভাবে অ্যাড করব, এইটা অলরেডি হচ্ছে গিয়ে ভিডিওতে আছে ভাই, ভিডিও একটু ফলো করলে পেয়ে যাবেন। গিটহাব অ্যাচিভমেন্ট অটোমেটিক অ্যাড হয়, এটা ম্যানুয়ালি অ্যাড করা যায় না, এটা অটোমেটিক অ্যাড হয়, বাম পাশে অ্যাচিভমেন্ট অটোমেটিকলি অ্যাড হয়। এই পোর্টফোলিওতে হচ্ছে গিয়ে পার্সেন্টেজ ইয়েস বাদ দিয়ে দিতে পারেন, মানে না রাখাটাই হচ্ছে গিয়া যুক্তিসম্মত আর কি। ম্যাট্রিক্স কিভাবে অ্যাড করবো, এটা কোশ্চেন অ্যান্সার দিয়ে ফেলছি অলরেডি। পার্সোনাল পোর্টফোলিও ফার্স্ট টাইম প্রাইভেট রাখবো নাকি, কারণ অন্যজন কোড কপি করা করে ভাই। পার্সোনাল পোর্টফোলিওতে অবভিয়াসলি আপনি হচ্ছে যে পার্সোনাল পোর্টফোলিও এখন ইট ম্যাটার যে আপনি কোনটার কথা বলতেছেন। যদি বলেন যে কোড করে যে পোর্টফোলিও বানাইছেন, ইয়েস, ওটা অবভিয়াসলি সবসময় আপনার ওটার রিপোর্টটা প্রাইভেটই হবে। মানে প্রশ্নটা এরকম ছিল, পার্সোনাল পোর্টফোলিও ফার্স্ট টাইম প্রাইভেট রাখবো নাকি কারণ অন্যজন কোড কপি করে ভাই। সো পার্সোনাল পোর্টফোলিও যে আপনি বলেন যে ওয়েবসাইট, যে পোর্টফোলিও ওয়েবসাইটটা বানাচ্ছেন সেটা অলওয়েজই আপনার প্রাইভেট থাকবে, ওটা মানে পাবলিক করার কোনো রিজনই আমি দেখতেছি না। বাট গিটহাবের এটার কথা যদি বলেন, আনফরচুনেটলি এটা হচ্ছে গিয়ে প্রাইভেট রিপোর জন্য কাজ করে না। আপনি মির ডট মানে আপনার ইউজার নেম দিয়ে যে রিপোর্টটা বানাবেন, সেটা অবশ্যই 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 পাবলিক হতে হবে, এবং আপনি প্রাইভেট ওখানে করতে পারবেন না, প্রাইভেট করতে গেলে আপনাকে একটা ইরোর দিয়ে দিবে। আহ আচ্ছা, আমি একটু টান দেই। অ্যাটেন্ডেন্স শিট আমি জানি না, অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দিবে মনে হয় আপনাদেরকে চ্যাটে, ওটা লাস্টে দিবে। পোর্টফোলিও দেখতে চাই, সবাই পোর্টফোলিও দেখতে চায়, হ্যাঁ। আচ্ছা, পোর্টফোলিও আমরা লাস্টে দেখবো, সমস্যা নেই। গিটহাব অ্যাকাউন্ট ব্যান হয় কেন, এটা ভালো একটা কোশ্চেন। গিটহাব, আচ্ছা, মাজহারুল ইসলাম সজীব ভাই, থ্যাংক ইউ, খুব সুন্দর একটা কোশ্চেন করার জন্য। গিটহাব অ্যাকাউন্ট ব্যান হওয়ার কয়েকটা রিজন আছে। গিটহাবের পলিসিগুলো যদি আপনি হচ্ছে যে ইয়ে করেন, লগ্ন করেন, যে মনে করেন হচ্ছে যে গিটহাবের একটা রুল আছে যে ফাইল লিমিটেশন, সেটা যদি আপনি এক্সিড করে যান, বা ভনারেবিলিটি আছে এরকম টাইপের যদি কোনো আপনি ইয়ে ইউজ করেন, প্যাকেজ ইউজ করেন, তাহলে হচ্ছে গিয়ে গিটহাব পোর্টফোলিও ব্যান হয়। আপনি যদি হচ্ছে যে কোনো বট দিয়ে, অনেকে আছে যে হচ্ছে গিয়ে এই কমিট, মানে কমিট তো ভাই ডেলি ডেলি কমিট করা অনেক টাফ, মানে অনেক কষ্টসাধ্য বিষয়। অনেকে আছে কি করে, অনেকে আছে হচ্ছে গিয়ে একটা বট বানায় এখানে অ্যাড করে দেয়, দেখা যাচ্ছে একদিনে ওর হচ্ছে 100-200টা কমিট, ঠিক আছে। ও এখানে দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু আসলে ওর ভিতরে কিছু নেই, এরকম টাইপের যদি বট ইউজ করেন, এরকম টাইপের যদি হচ্ছে গিয়ে আপনি ফায়দা নিতে চান গিটহাবে, তখন গিটহাবের অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়। আমি হাইলি রেকমেন্ড করবো এরকম 2 নাম্বারই কাজ করতে যায়েন না। এটা আপনার ইমেজকেও নষ্ট করবে, আপনার মানে গিটহাব প্রোফাইলটাকেও নষ্ট করে দিতে পারে। ব্যানারের মধ্যে কি স্কিল আইকন অ্যাড করা যাবে কিনা, ইয়েস, ব্যানারের মধ্যে আপনি চাইলে স্কিল অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। প্রজেক্ট রিকোয়ারমেন্ট কিভাবে পাবো, ওই যে প্রজেক্ট রিকোয়ারমেন্টের কথা অলরেডি চ্যাট জিপিটি দিয়ে কিভাবে করবেন সেটা বুঝে বলে ফেলছি। ওপেন এআই এপিআই ইউজ করে বানানো প্রজেক্ট হিসাবে কেমন, ওপেন এআই এর এপিআই পাওয়া যায়, এটা হচ্ছে গিয়া কিছুটা টাকা পয়সা দিয়ে কিনা লাগে, কিছুটা ফ্রিতেও ইউজ করা যায়। আমি পার্সোনালি খুব বেশি ইউনিক কিছু মনে করি না এটা, কারণ একটা এপিআই, আরেকজনের থার্ড পার্টি একটা এপিআই আপনি হচ্ছে যে ইউজ করে আপনি জাস্ট বসাই দিচ্ছেন, এবং সেটা একটা এআই ফিল দিচ্ছে, বাট ইটস আর্টিফিশিয়াল ফিল, এটা আপনার নিজের করা প্রজেক্ট না। এটার চাইতে বেটার আপনি হচ্ছে গিয়ে একটা স্নেক গেম বানাই ফেলেন, ওটা অনেক ফার ফার বেটার রেদার দ্যান ওপেন এর এপিআই ইন্টিগ্রেশন।
কারণ ওটা এট দ্য এন্ড অফ দ্য ডে জাস্ট একটা এপিআই ইন্টিগ্রেশন ছাড়া কিছুই না। কারণ আপনি এআই মডেলটা তো নিজে বানান নাই আর কি। যদি এরকম হয় যে না আপনি কোনো একটা ডাটা সেটের উপরে পার্সোনালি একটা মডেল ট্রেন করছেন, সেটা আবার অনেক হাই লেভেলের একটা জিনিস, ওটা আবার অনেক হাই ভ্যালু একটা জিনিস, বাট আমরা ইনিশিয়ালি ওই জিনিসগুলো সাধারণত করে থাকি না। সো ওইটা আসলে আমরা অ্যাভয়েড করাটাই বেটার। কি কি জন্য অ্যাচিভমেন্ট অ্যাড হয়? অ্যাচিভমেন্ট হচ্ছে অনেক কিছুর জন্য অ্যাড হয়, যেরকম স্টার্ট, কি জানি, ক্রিয়েট রিপোজিটরি। আচ্ছা, আমার এটা যেরকম এটা হচ্ছে যে স্টার, আমার একটা রিপোজিটরিতে হচ্ছে গিয়া 17টা না 18টা স্টার পড়ছে, ওইটার কারণে দিছে। এটা হচ্ছে যে কনসেপ্ট ক্র্যাকারসে অনেকগুলো মার্জ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি দেখে আমার ইউএলও দিছে। এটা হচ্ছে যে এরকম র্যান্ডমলি দেয় আর কি। এটা নিয়ে আমি খুব বেশি মাথা কাটাই না, কারণ সব অ্যাচিভমেন্টস দিয়ে আসলে খুব বেশি কিছু যায় আসে না। টাস্ক কখন দিবেন? টাস্ক হচ্ছে ইসিয়াক ভাই একটু পরে দিয়ে দিবে। আচ্ছা, 5 মিনিট ওভার হয়ে গেছে, অ্যাটেন্ডেন্স ফর্মও দিয়ে দেওয়া উচিত। আহ গিটহাব। আচ্ছা, পার্সোনাল পোর্টফোলিও কেমন হলে ভালো হয়? রিয়েল টাইম কোলাবোরেশনে ভার্সেলের কথা, কটা প্রশ্ন ওকে। আমরা হচ্ছে যে সেশনটা তাহলে লম্বা না করি। আমরা হচ্ছে যে এখানে কয়টা কোয়েশ্চেন আসছে, এমনি ইরিলেভেন্ট কোয়েশ্চেন, সমস্যা নেই। আমরা আমরা মনে হয় হচ্ছে যে ইয়ে অফ করতে পারি, রেকর্ডিং অফ করতে পারি। ইস্তিয়াক ভাইয়ের কাছ থেকে আমি রিকোয়েস্ট করব যে আমরা হচ্ছে যে একটু টাস্কটা দিয়ে ফেলি, অ্যাটেন্ডেন্স শিটটা একটু আমরা দিয়ে ফেলি চ্যাটে। এই ফাঁকে হচ্ছে যে আমরা হচ্ছে পোর্টফোলিও দেখতে চাচ্ছিলাম না, পোর্টফোলিওটা দেখা গেলে দেখা যাইতে পারে। অনেকে পোর্টফোলিও দেখতে, আচ্ছা পোর্টফোলিও হচ্ছে গিয়ে শেয়ার করা যায়, সমস্যা নেই, বাট আহামরি কিছু না। যেহেতু হচ্ছে যে চাইলে আপনিও হচ্ছে ভিজিট করতে পারেন। আহ নেট আজকে মোটামুটি স্লো যাচ্ছে, ভালো পরিমাণে হচ্ছে লোড নিচ্ছে দেখতেছি। বাট পোর্টফোলিও হচ্ছে যে সিম্পল, আমার হচ্ছে নাম আছে। আপনারা যে কাজটা করতে পারেন পোর্টফোলিওর জন্য, এখানে আমার আসলে খুব বেশি পোর্টফোলিওটা ডেভেলপার মানে রিক্রুটমেন্ট ফ্রেন্ডলি না, টু বি ভেরি অনেস্ট। এটা দেখে আসলে কেউ রিক্রুটমেন্ট করবে এরকম না। আর হচ্ছে যেখানে ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে। বাট ভিজুয়াল, এই যে এসব ভিজুয়াল ভিজুয়াল অ্যাসপেক্ট অ্যাড করার চাইতে আমি সাজেস্ট করবো, যেহেতু হচ্ছে যে আপনারা এখনো ফ্রেশার, রেদার এগুলোর চাইতে ওভারভিউ টাইপের হচ্ছে যে ইয়ে বেশি দিয়েন। ওভারভিউ টাইপের পোর্টফোলিও, মানে ওভারভিউ সেকশন টাইপের, যে আপনি আসলে কি কি করেন, কি কি করছেন, কি কি স্কিল আছে। আমার এখানে আসলে মানে ওইটা আমার মেন টার্গেটও ছিল না, মানে রিক্রুটমেন্টের জন্য আমার এই পোর্টফোলিওটা বানানো না, জাস্ট এমনি শখের বসে বানানো আর কি। এখানে আমি হচ্ছে অ্যাবাউট মি আছে, আর কিছুই নেই আমার, হচ্ছে জাস্ট এই দুইটা সেকশন। বাট এই দুটো দুটা সেকশন মানে জাস্ট এইটুকু আপনাদের জন্য রেকমেন্ড নাই, কারণ আমি সাধারণত পোর্টফোলিও শেয়ার করতে চাই না। যে আপনাদের ক্ষেত্রে আপনার ওভারভিউ টাইপের জিনিসপাতিগুলো একটু পোর্টফোলিওতে বেশি দিয়েন। যে কি টাইপের হচ্ছে যে কাজ আপনি করেন, কি টাইপের স্কিল আপনার আছে। অ্যাবাউট মি সেকশন তো মাস্ট বি থাকতে হবে, যে আপনি কি কি করেন বা আপনি কিসের প্রতি হচ্ছে যে আপনি ইন্টারেস্টেড। বাট যদি এরকম হয়, যদি খুব বেশি অ্যানিমেশন অ্যাড করার মন চায়, আমি সাজেস্ট করবো যে এরকম টাইপের কিছু মাইক্রো অ্যানিমেশন অ্যাড করতে পারেন। যদি হেভি অ্যানিমেশন অ্যাড না করেন, ছোট ছোট যেখানে যেখানে ইউজার ইন্টারাক্ট করে, সাপোজ হচ্ছে যে মনে করেন আমার এই বাটনগুলোতে, হ্যাঁ, আমার ইউজার হচ্ছে যে মানে যে এখানে আসছে, সে আমার গিটার প্রোফাইল দেখতে চাইতেই পারে। সো আমি জানি যে সে এখানে হভার করবে, সো আমি এই বাটনটাতে হচ্ছে যে একটা ইফেক্ট দিই। বা নিচের দিকে হচ্ছে যে প্রোগ্রামিং হিরো নামে একটা কিছু একটা আছে যেটা চকচক করতেছে, সো অবভিয়াসলি হচ্ছে ইউজার ওটার উপরে একটু হভার করবে, সো ওটাতে আমি একটা অ্যানিমেশন দিই। যদি খুব বেশি অ্যানিমেশন দিতে মন চায়, এইরকম মাইক্রো অ্যানিমেশনস গুলো দিয়ান। বাট অ্যানিমেশন মানে ভালো পোর্টফোলিও হওয়া, আমাদের একটা ভুল ধারণা আছে যে ভালো পোর্টফোলিও হওয়ার জন্য, বিশেষ করে ফ্রন্ট এন্ড ডেভেলপারের ভালো পোর্টফোলিও হওয়ার জন্য অ্যানিমেশন মাস্ট বি থাকতে হবে। জিনিসটা ভাই আসলে ওরকম না। আপনার যদি একটা ক্লিন লেআউট থাকে, যদি প্রপার মেসেজ থাকে, যদি প্রপার ওভারভিউজ থাকে, দ্যাট উড বি এনাফ ফর ইউ। খুব ভালো ওয়ার্ক করবে সেগুলো, নট নেসেসারিলি যে অ্যানিমেশন থাকতেই হবে আর কি। ঠিক আছে। সো আমরা আমাদের মানে আমার এন্ড থেকে আমি শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে। আমরা হচ্ছে যে 9:30 থেকে অলমোস্ট এখন হচ্ছে যে 10টা 40 বাজে। এত লম্বা সময় ধরে আমার পক পক শোনার জন্য ধন্যবাদ সবাইকে। অনেকদিন পরে হচ্ছে যে এটা এরকম গিটহাব সেশন নেওয়া হলো, অনেক এনজয় করছি, অ্যান্ড কোশ্চেন গুলো অনেক ভালো ছিল আপনাদের। খুব ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট কোশ্চেন ছিল।
কোশ্চেনগুলো পড়ে আমার কাছে খুব পার্সোনালি ভালো লাগছে। ইনশাআল্লাহ আপনারা হচ্ছে যে লেগে থাকেন, লাইফে আপস অ্যান্ড ডাউনস আসবে। যেহেতু আপনারা হচ্ছে যে জবে অ্যাপ্লাই করতেছেন, সো জব জবে অ্যাপ্লাই করা ইজ কাইন্ড অফ এ হিট অ্যান্ড মিস টাইপের কাহিনী। অনেক সময় হয়, অনেক সময় হয় হয় না। অ্যান্ড দ্য থিং ইজ যে এখানে কিছুটা তকদিরেরও ব্যাপার থাকে, কপালেরও ব্যাপার থাকে। কারণ আমরা তো জানি না আমাদের রিজিক কোথা থেকে আসবে। দেখা যাচ্ছে যে আমাদের মানে একটু কথাবার্তা হয়তো বা একটু রিলিজিয়াস পার্সপেক্টিভ হয়ে যাচ্ছে, বাট এটা আমি পার্সোনালি মনে প্রাণে এটা বিশ্বাস করি যে আমরা আসলে ওভারঅল ভিউটা না জানি না। আমাদের লাইফের ওভারঅল ওভারভিউটা আমরা জানি না। আমাদের কাছে মনে হয় যে এই আমাদের সামনে যেটা আছে এইটাই আমার জন্য বেস্ট, এটা না হলে আমি শেষ। ঠিক আছে, কিন্তু উপরওয়ালার প্ল্যান অন্যরকম থাকে, হয়তো বা সে আমাদের জন্য আরো ভালো কিছু একটা হয়তো বা আহ তকদিরে সেট করে রাখছে, যাচ্ছে ঠিক আছে হয়তো বা আরো ভালো কিছু আমরা অ্যাচিভ করবো। ইনিশিয়ালি হয়তো বা ছোট রোড ব্লকসে আমাদের মন খারাপ হয়ে যায়, আমরা হচ্ছে গিয়া আশা ছেড়ে দেই। অ্যান্ড ওই জায়গাটাতেই প্রবলেমটা হয়ে যায়। কারণ মানে জিনিসটা হচ্ছে যে আপনার চেষ্টা কন্টিনিউ করে যেতে হবে, আকাশ থেকে টুপুস করে আপনার কাছে জব এসে পড়বে না। যদিও আপনার কপালে থাকবে, কিন্তু আপনার চেষ্টাটা চালায় যেতে হবে। সো ডিমোটিভেটেড হয়ে না, মানে এসিআইসি আপস অ্যান্ড ডাউনস আছে। দেখবেন যে আপনার কোর্সেরই অনেক ভাই ব্রাদার, বোন জব পেয়ে যাচ্ছে, পোস্ট দিচ্ছে যে ভাই আমি তো জব পেয়ে গেছি। আপনার কাছে হয়তো বা হতাশ লাগতে পারে যে মানে ওই হতাশ না যে সে কেন জব পেলো, এটা হতাশ না, এইটা হতাশ যে আমি কেন পাচ্ছি না, এরকম টাইপের একটু হতাশা আসলে আসতে পারে। ওই জিনিসগুলো ভাই দূরে রাখেন, কারণ হচ্ছে যে এখানে কখন কার জব হয়ে যায় না যায় এটা কোনো মানে প্রপার ডেফিনেশন নেই। এরকমও আমি অনেক মানুষ দেখছি যে খুব ভালো স্কিল, কিন্তু সামহাও কোনো একটা কমিউনিকেশন গ্যাপের কারণে বা কোনো সফট স্কিলের গ্যাপের কারণে বা কোনো একটা আনরিজন, কোনো আননোন কোনো একটা রিজনের কারণে জবটা হচ্ছে না, কিন্তু তার মধ্যে অনেক স্কিল আছে। আবার এরকম অনেক আছে যে স্কিল তার থেকে হয়তো তুলনামূলক একটু কম, কিন্তু কমিউনিকেশন ভালো ছিল, তার জব হয়ে গেছে। সো ইউ নেভার নো কোথা থেকে কি হবে। চেষ্টাটা চালায় যান, ডিমোটিভেটেড হয়েন না। অ্যান্ড ইনশাল্লাহ হচ্ছে সৎভাবে চালাই যেতে থাকেন, ভালো কিছু একটা হবে। আমার এন্ড থেকে এটুকু আমি শেষ করছি আজকে। সামনে হয়তো বা কোনো একটা সেশনে আবার আপনাদের সাথে কথা হয়ে গেলেও যেতে পারে। আমি এখান থেকে হ্যান্ড ওভার করছি আমাদের ফয়সাল ভাইয়ের কাছে। আচ্ছা, ফয়সাল ভাই কি আসলে আসছেন, বা ইশতিয়াক ভাই কি আছেন, নাকি আমি একা একা বক বক করছি? আচ্ছা, আমি দেখি একটু ডিসকর্ডে নক দিয়ে দেখি কাউরে পাই কিনা। হ্যাঁ, আচ্ছা না ওকে, ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ মির ভাই, এত লম্বা সময় নিয়ে সেশনটা নেওয়ার জন্য এবং প্রত্যেকটা কুইরিজকে হচ্ছে ধরে ধরে একবারে সলভ করে দেওয়ার জন্য। তো আমি এখন হচ্ছে একটু আমাদের আজকের এই ফর্ম লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এট দ্য মিন টাইম আরেকটা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি যে হচ্ছে ফর্মটা ফিল আপ করতে গেলে আপনাদের স্ক্রিনশট দরকার হবে। সো এই জন্য যদি কারো স্ক্রিনশট না নেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে টাইম এন্ড ডেটটা মেনশন করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। সো আমি কয়েকবার একটু দিয়ে দিচ্ছি। আর এট দ্য মিন টাইম আমি একটু চলে যাচ্ছি আমাদের আরেকজন গেস্ট আছে, ইস্তিয়াক ভাই। সো ইস্তিয়াক ভাইয়ের কাছে, ভাই আপনি কি অ্যাভেলেবেল আছেন? হ্যাঁ ফয়সাল ভাই, থ্যাংক ইউ সো মাচ। হোপফুলি আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে। ফার্স্ট অফ অল মির ভাই, থ্যাংক ইউ সো মাচ। অনেক লং টাইম একটা সেশন ছিল, অ্যান্ড ওভারঅল খুবই ইন্টারেক্টিভ একটা সেশন ছিল। তো বেসিক্যালি যে ব্যাপারটা আপনাদের হচ্ছে, টাস্ক বলতে হচ্ছে সেশনে কোনো আলাদা টাস্ক নাই। আমাদের এসসিআইসি তে যেটা হয় বেসিক্যালি সেশন গুলো প্রোভাইড করা হয় এই পারপাসে, যাতে করে আমাদের টপিক গুলো আন্ডারস্ট্যান্ডিং আর একটু বেটার হয়, সো দ্যাট টাস্ক গুলো করা আমাদের জন্য ইজিয়ার হয়। সো বেসিক্যালি আপনারা হচ্ছে আমাদের আজকে সেশন বা মডিউল গুলোর ভিত্তিতে আপনারা আপনাদের গিটহাব প্রোফাইল লিঙ্কটাই হচ্ছে জমা দিবেন। সো সেটা হচ্ছে আপনারা ডেফিনেটলি দুইটা মিক্স আপ করতে পারেন, যে আপনারা অনেক কিছু জানলেন, মডিউল আপনারা অনেক কিছু দেখবেন। সো দুইটা কম্বাইন করে আপনারা হচ্ছে টাস্কটা আমাদের ডেটানের ভিতরে জমা দিয়ে দিবেন। এটাই হচ্ছে মেইন কথা, আলাদা কোনো টাস্ক হচ্ছে সেশনের জন্য নাই বললেই চলে। সো এটাই মোটামুটি। আর হচ্ছে আমরা আহ, যেহেতু হচ্ছে সেশন গুলো জুমে করি, and আমাদের পরবর্তী যে সেশন গুলো এগুলো হচ্ছে মোস্টলি জুমে হবে, যদি না কোনো এক্সেপশনাল সিচুয়েশন চলে আসে সামনে। সো আমরা একটু হচ্ছে নেট কানেকশন বা এই জিনিসগুলো হচ্ছে একটু আগে থেকে চেক করে বসে থাকবো। গ্রুপে হচ্ছে অনেকেরই স্ক্রিনশট দেখছিলাম। সো স্বাভাবিকভাবে জুমটার ক্ষেত্রে হচ্ছে একটু ভালো নেট বা ভালো ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয়, বিকজ 2G বা 3G কানেকশন দিয়ে জুমটা স্মুথলি কখনোই চলে না। সো ওই জিনিসগুলো আমরা একটু অ্যাকর্ডিংলি কেয়ারফুল থাকবো। বা যেহেতু এখন ওয়েদার কন্ডিশনটাও আসলে কারো কন্ট্রোলে নেই, সো আমরা একটু সেভাবে মেনটেন করার চেষ্টা করবো। আমরা ট্রাই করি সেশনের অ্যানাউন্সমেন্টটা আপনাদের আগে থেকে দিয়ে দেওয়ার, যাতে আপনারা একটা ভালো টাইম পান প্রিপেয়ার্ড হতে। সো আমরা অ্যাকর্ডিংলি নেক্সট টাইম থেকে জিনিসটা সেভাবে মেনটেন করার চেষ্টা করব। সো ওইটাই। অ্যাটেন্ডেন্স ফর্মটা অলরেডি কয়েকবার ফয়সাল ভাই শেয়ার করে দিয়েছেন, আমরা একটু সবাই কালেক্ট করে নিব ডেফিনেটলি। অ্যান্ড মে ভাই, ওয়ান্স সেকেন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম।
সো আমরা যদি অ্যাটেন্ডেন্স ফর্মটা কালেক্ট করে ফেলি, আমাদের আপাতত সেশনের আর কোনো কাজ নেই, আমরা সেশনটা আই গেস এখানেই ক্লোজ করতে পারি। সো ব্যাক টু ফয়সাল ভাই। ওকে। সো সবাই একটু নিশ্চিত করবেন যে হচ্ছে আপনারা ফর্ম লিঙ্কটা পেয়েছেন। একটু হ্যান্ড রাইজ করতে পারেন চাইলে। আমি আরো কয়েকবার দিয়ে দিচ্ছি, যদি কারো না নেওয়া থাকে সেক্ষেত্রে একটু নিয়ে নিতে পারেন কাইন্ডলি। আর স্ক্রিনশটের যদি কারো এখন পর্যন্ত না নেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে স্ক্রিনশটটা একটু নিয়ে নিতে পারেন। ওকে, যদি আমাদের ফর্মটা কালেক্ট করা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা চাইলে সেশন থেকে লিভ নিতে পারি।